আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে এখানে এমন কেউ আছেন যার পিসিতে বা যার ল্যাপটপে হয়তো এখন এক্সেল ইনস্টল করা নাই, এরকম কি কেউ আছেন? আশা করি এরকম কেউ নাই, কারণ এক্সেলটা মোটামুটি বলা যায় বাই ডিফল্ট পিসি গুলোতে ওই কেনার সময় দিয়ে দেয়। আর যদি একান্ত নাও থাকে আপনার কাছে, ইন্টারনেটে ফ্রি আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। অথবা আমি আপনাদেরকে একটা অ্যাসিস্ট করতে পারি, আমি হয়তো একটা এক্সেলের ডাউনলোড লিংক আপনাদেরকে দিব না ফেসবুক গ্রুপে, সেখান থেকে ডাউনলোড করে নিন, বাট আশা করি আপনাদের কাছে আছে। আচ্ছা, থাকার পরে যে বিষয়টা, যেটা হচ্ছে গতকালকে আমি আলোচনা করছিলাম আমার স্টুডেন্টদের সাথে, যে কার কত ভার্সন। তো আমি অনেকেরই জানি, অনেকের হয়তো 2012 2014। শাওন স্যার, আপনার কত ভার্সন এক্সেলের? আমারটা একটু দেখা লাগবে। আচ্ছা দেখেন আপনি, ততক্ষণ আমি বাকিদের শুনে আসি। রানা স্যার, আপনার এক্সেলের ভার্সন কত? রানা স্যার কি আছেন? ওকে, রানা স্যার হয়তো আসতেছেন। আর আমার 13। হ্যাঁ, যথেষ্ট, এনাফ। তারপরে হচ্ছেন আমাদের রিফাত স্যার, আপনার ভার্সন কত? রিফাত সাহেব কোথায় আপনি? স্যার 16। 16 চলবে। তারপর হচ্ছে আলবার্ট গোমেজ স্যার, আপনারটা? আমারটা 13 স্যার। 13 এনাফ। সোহেল বলেন। স্যার 13। ওকে, সো শাওন স্যার পাইছেন খুঁজে? জি না ভাই, আমারটা তো দেখছি না অপশনে। আমি একদম খোঁজার ভালো উপায়টা আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু আমরা মোটামুটি সবাই উইন্ডোজ এর ইউজার, আশা করি আপনাদের একটা উইন্ডোজ মেনু আছে এই জায়গায়, এই যে কর্নারে আপনার নিচে বাম পাশে, এইটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনাদের কিবোর্ডে যে উইন্ডোজ বাটনটা আছে সেটাতেও ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে লেখা শুরু করেন এক্সেল। যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই এক্সেল আসবে। এবং একটা মজার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আমারটার ভার্সন কত সবাই বলেন তো দেখি, তো আমার স্ক্রিন দেখেন কিনা? 2013। হ্যাঁ, অনেক পুরান মনে হচ্ছে 2016। হ্যাঁ, এনাফ, যথেষ্ট, সমস্যা নাই। সো এক্সেল এর এই ভার্সন গুলো খুব একটা বেশি প্রবলেম করবে না আপনাকে, কারণ ওদের এই আপডেট গুলাতে ওরা ফাংশনালিটির খুব একটা বেশি চেঞ্জ করে নাই। চেঞ্জ করছে হচ্ছে চেহারা, মানে হয়তো একটু একটা কালার হয়তো নীল দিছে, আমারটার কালার হয়তো সবুজ দিছে, এরকম। সো এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই। মোটামুটি 13 বা 14 অথবা 16 এরকম একটা ভার্সন হলে আমাদের চলবে, সব ফাংশনই আমরা পাবো। সো আমি আপনারটা স্টার্ট করব, বাট স্টার্ট করার আগে আমাদেরকে একটু একটা জিনিস বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এক্সেলটা, এই এক্সেলটার আসলে ভাগটা কিভাবে হয় সেটাকে আমাকে বুঝতে হবে। সো এই এক্সেল যে বিষয়টা, যেটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, এইটার প্রত্যেকটা ফাইলকে এক্সেল বলে হচ্ছে ওয়ার্কবুক। কি বলে বলেন তো? ওয়ার্কবুক। ওয়ার্কবুক মানে হচ্ছে বই, মানে এক একটা বই, মানে এক্সেলের বই বলে। ওই যে বললাম না ট্যালি খাতা, ট্যালি বই, ওইরকম এক একটা ট্যালি বই। এই প্রত্যেকটা ওয়ার্কবুকের মধ্যে থাকে অসংখ্য শীট, শীট বা পাতা বলতে পারেন। ওই যে আমাদের খাতায় থাকে না পাতা, পাতা 1, পাতা 2, পাতা 3, সো এরকম শীট থাকে অসংখ্য, এবং সেটা আপনি আপনার মতন করে বাড়ায় নিতে পারবেন। এবং প্রত্যেকটা শীটের মধ্যে থাকে অসংখ্য সেল। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করব বাংলা অর্থ, যেটা মাঝে মধ্যে জিজ্ঞেস করব, সেল শব্দের অর্থ কি? যে কেউ অ্যান্সার করতে পারেন, বলেন। কোষ। একজনই পারেন, আর কেউ পারে না? সাবরিনা ম্যাডাম পারে না? গোমেজ সাহেব পারেন না? সোহেল সাহেবও পারেন না? নাকি সবাই পারেন, কেউ কিছু বলতে চান না? কথা বলতে হবে, ক্লাসে কথা না বললে আমরা তো ভয় পেয়ে যাব। আপনি নিশ্চয়ই চান না যে রোজা রেখে আমি এই যে ভয় পেয়ে এখন মাথা ঘুরে এখানে পড়ে যাই, এটা তো নিশ্চয়ই কেউ চান না। তো সেই ক্ষেত্রে সবাইকে কন্ট্রিবিউট করতে হবে, সবাইকে কথা বলতে হবে। আপনারা যদি আশেপাশে নয়েজ হয় সেই ক্ষেত্রে আপনাদের যেটা হচ্ছে স্পিকারটা মিউট করে রাখবেন, বাট যখন আমি কোনো কিছু জিজ্ঞেস করবো প্লিজ আমার সাথে একটু কন্ট্রিবিউট করবেন। তাহলে সেলের মানে হচ্ছে কোষ। তার মানে আমরা বুঝতে পারলাম মাইক্রোসফট এক্সেলের ঐকিক বা একক যদি আমি বলি, সেটা কি এক একটা কোষ। এই কোষগুলো থাকে কিসের মধ্যে? শীটের মধ্যে। আর শীটগুলো থাকে কিসের মধ্যে? ওয়ার্কবুকের মধ্যে। ব্যাস, এই সিকোয়েন্সটা আপনার মাথায় থাকলেই চলবে। এখন এটা আমি প্রমাণ করব যে এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, চলেন যাই এক্সেলে। এক্সেলে চলে আসলাম, আমার এক্সেলটা ওপেন হচ্ছে। সো আপনাদেরটা ওপেন হইলে মোটামুটি এরকম চেহারাই আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার হয়তো এখানে অনেক কিছু আপনারা দেখতে পারতেছেন, আপনাদের হয়তো এগুলো থাকবে না, কারণ আমি মাঝে মধ্যে এক্সেলে কাজ করি। তো কাজ করলে যে জিনিসগুলো এখানে মানে আমি কাজ করব সেগুলো এখানে উঠে থাকবে, বাট আপনাদের এগুলো থাকবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা ফোকাস করব এই জায়গাটাতে। কি লেখা আছে এখানে রিয়াদ বলো? ওয়ার্কবুক। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, তার মানে আমি একটা ফাঁকা ওয়ার্কবুক ওপেন করতে চাচ্ছি। ফাইন, ক্লিক করেন। মাশাআল্লাহ, এই যে চেহারাটা দেখলেন, এই চেহারা নিয়ে আমাদের আগামী 12 ক্লাস চলতে হবে। মোটামুটি এটাই আমরা সবসময় ওপেন করে রাখবো, এখানেই আমাদের সব কাজ। ঠিক আছে,
সো স্টেপ 1 ডান। স্টেপ 1 হচ্ছে একটা ওয়ার্কবুক ওপেন করা। আমি আজকে আপনাদেরকে শিখাইলাম কিভাবে একটা ওয়ার্কবুক ওপেন করতে হয়। ওপেন করা হয়ে গেল। এবার আমাকে বের করতে হবে এই ওয়ার্কবুকের মধ্যে কি কি আছে। এই ওয়ার্কবুকের মধ্যে আছে শীট মানে পাতা, এবং দেখেন এক্সেল বাই ডিফল্ট এটার নাম দিছে বুক 1। আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারবো, ভয়ের কোনো কারণ নাই। এখানে কি লিখছে শীট 1, তার মানে এটা হচ্ছে আমার প্রথম পাতা। আমি চাইলে এখানে আরো অনেক পাতা যোগ করতে পারি, যেমন এই প্লাসটাতে দিলেই আরো পাতা যোগ হবে, বাট আজকে আমাদের লাগবে না, আমাদের এই একটা পাতাতেই হবে। এবং এই যে পাতার মধ্যে যে ঘর ঘর করা দেখতেছেন, আপনারা কি দেখতে পারতেছেন? আসতেছে মোটামুটি? জি স্যার। ওকে, সো এই যে ঘর ঘর করা দেখতেছেন এইগুলোকে আমরা বলি কি বলেন তো? সেল। তার মানে ওই দিক পর্যন্ত আমি চলে আসছি, ওয়ার্কবুক, শীট এবং সেল। ব্যাস এতটুকু মাথায় থাকলেই হবে। এই প্রত্যেকটা সেলের নিজস্ব কিছু পাওয়ার আছে বা নিজস্ব কিছু গুণগান আছে, সেগুলো আমরা শুনবো কি কি গুণ তার আছে। আচ্ছা, তার আগে আমাকে প্রথম যে বিষয়টা বুঝতে হবে কোথায় কি থাকে। এক্সেলের যে এই উপরের পার্টটা, এইটা হচ্ছে আমাদের টোটাল মেনু বার। এখানে অনেক হিজিবিজি অনেক কিছু দেখা যাইতেছে। ট্রাস্ট মি, ভয় পাওয়ার কিছু নাই, প্রত্যেকটার নিজস্ব মিনিং আছে এবং প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব যখন যেটা লাগে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেনু বার। এখানে অনেক মেনু আছে আমরা দেখতেছি। আর এইটা হচ্ছে আমার মূল শীট, যেখানে আমি আমার কাজ করব। আর এইখানে দেখেন একটা জিনিস আছে ফাঁকা, এইটাকে বলা হচ্ছে ফর্মুলা বার। কি বলে? ফর্মুলা বার। এটার ইউজ আসবে, ভয় নেই। আচ্ছা, এক্সেল নিয়ে কাজ করতে হলে সবার প্রথমে আপনাকে যে জিনিসটা একদম নিট এন্ড ক্লিন থাকতে হবে, সেটা হচ্ছে কোনটা রো এবং কোনটা কলাম। এইটা যে না বুঝবে তার এক্সেল বুঝতে খবর আছে। তো আমি এই দুইটা জিনিস লিখি, একটা হচ্ছে রো আর হচ্ছে কলাম। এবার আমি আপনাদের জন্য একটা কিছু সিলেক্ট করব, সিলেক্ট করে বলবো এটা রো নাকি কলাম, দেখি আপনারা বলতে পারেন কিনা। বলেন তো এটা কি সিলেক্ট করছি? এটা রো। কলাম। এই তো লাগছে, এটাই দরকার, এই প্যাচ লাগানোটাই দরকার। বাকিরা কই? বাকি স্যারেরা কই আমার? কলাম স্যার, এটা কি? কলাম স্যার, এটা কলাম কলাম কলাম। দুইটাই আছে। কলাম কলাম। এই সোহেল স্যার বলেন আপনি কই? স্যার এটা কলাম। কলাম। এই অভিজিৎ? স্যার এটা কলাম। ইয়াস? জি স্যার, আমি ফার্স্টে বলছিলাম কলাম। কলাম দুইটাই আছে, কলামের স্যার। মাঝে আবার ভিতরে রো আছে। রো আছে না স্যার, আমি এই যে লম্বা লম্বি যেটা সিলেক্ট করছি না স্যার, এটা বলি ওইটা হচ্ছে কলাম। কলাম। আচ্ছা, যদি কেউ ভুলে রো বলে ফেলেন, তার একটা শর্টকাট বুদ্ধি আছে যেটা আমি মনে রাখি। সেটা হচ্ছে আমাদের বিল্ডিং এ অনেক কলাম থাকে না, বিম বলি, সেই কলামগুলো কি হয়? লম্বা লম্বি হয় না? তার মানে এটা হচ্ছে কলাম, শেষ। আর বাকিটা কি তাইলে? এইটা আর আরই যেটা রো। রো। এইটা যাতে কোনোভাবে মিস্টেক না হয়, কারণ আমার মাঝে মধ্যে এরকম একটা ভুল হয়, ওই যে ভার্টিক্যাল আর হরাইজন্টাল, ওইটা তো আমার প্যাচ লাগে, আর রো কলামেও মাঝে মধ্যে প্যাচ লাগে। সো রো কলামের প্যাচ ছুটানোর একটাই বুদ্ধি, বিল্ডিং এর যে কলামগুলা সেগুলো হয় লম্বা লম্বি, তার মানে এইটা হচ্ছে আমার কলাম, শেষ। দ্যাটস ইট, আর কোনো টেনশন নাই। সো এইটা আমার কলাম, এইটা আমার রো, হয়ে গেল। এবার দেখেন এক্সেল কি করছে বিষয়টা। এক্সেল যেটা করছে সেটা হচ্ছে আপনি যদি কোনো সেলকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার মাউস পয়েন্টার নিয়ে জাস্ট সেখানে ক্লিক করলেই হবে। আপনাদের হয়তো বিষয়টা হাস্যকর মনে হইতেছে, কি ব্যাপার সিলেকশন করা শিখায় কেন? কিন্তু না, আমাদের প্রয়োজন বোধে যদি ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও যদি জানতে হয়, সেটাও আমরা শিখবো। সো সবকিছু ইম্পর্টেন্ট। তার মানে আপনি যদি কোনো সেলকে সিলেক্ট করতে চান, জাস্ট সেখানে যে সিম্পলি ক্লিক করবেন, সেল সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি কোনো অংশকে সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনার মাউসের রাইট বাটনকে ক্লিক করে টান দিবেন, এটাকে বলে ক্লিক এন্ড ড্র্যাগ। ক্লিক এন্ড ড্র্যাগ, টানগুলো একটু বোঝার চেষ্টা করেন। ক্লিক এন্ড ড্র্যাগ, ড্র্যাগ মানে কি? টানা। তার মানে আমি ক্লিক করে কি করতেছি? টানতেছি। দেখেন আমি যতটুকু টানবো ততটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এইবার আমার দরকার পড়লো যে আমি একটা পুরা কলামকে সিলেক্ট করব, কলাম। তখন তো আমাকে এরকম ধরে ক্লিক করে এরকম টানতে হবে, কিন্তু কত পর্যন্ত টানবেন? এটার কি কোনো শেষ আছে? বলেন তো, এটা নিচে কত পর্যন্ত যাওয়া যায়? আপনাদের কাছে একটা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে এই রো এর কত পর্যন্ত যাওয়া যায় এবং কলামের কত পর্যন্ত যাওয়া যায়, এইটা আপনারা বাসায় বসে যে আমাকে বলবেন যে স্যার এক্সেলে টোটাল এই কয়টা রো আছে আর এই কয়টা কলাম আছে। ঠিক আছে, ওকে। সো আমরা যদি কোনো কলামকে সিলেক্ট করতে চাই, তখন এরকম টানাটানি করার দরকার নেই, একটা শর্টকাট ওয়ে আছে। জাস্ট এই উপরে যে একটা সিলেক্ট, একটা ক্লিক করবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবং এই যে কলামটা, এটা এ টু জেড সিলেক্ট হয়ে গেছে। রোকে সিলেক্ট করতে যান, তার নামের উপর যে জাস্ট সিলেক্ট করবেন, একটা ক্লিক, সিম্পল ক্লিক। আপনারা যারা, আশা করি সবাই পিসিতে আছেন, সবাই নিজের এক্সেল ওপেন করেন এবং আমি যা যা করতেছি সেটা করেন প্রয়োজন বোধে সাথে সাথে। আচ্ছা, এবার কথা হচ্ছে এক্সেল তার কলামগুলো নামকরণ,
এটা আমাকে বুঝতে হবে। এক্সেল এর কলামগুলোর নামকরণ হয়েছে কিভাবে বলেন তো? এ বি সি ডি ই এফ জি এইচ, মানে অ্যালফাবেটিক আকারে নাম হয়েছে। সো আমি এটা একটু এখানে লিখে রাখি যে কলামের নামগুলো হয়েছে হচ্ছে আলফা। এবার আমাকে বলবে হচ্ছে সোহেল। সোহেল শুনতেছেন? সোহেল, জি স্যার, শুনছি স্যার। আচ্ছা বলেন তো, কলামের নাম তো এ বি সি ডি দিয়ে হয়েছে, এখন এ বি সি ডির পরে এ বি সি ডি বলতে বলতে তো জেড পর্যন্ত চলে আসবে, তাহলে কি কলাম শেষ? জেড এর পর কি কলাম আর আসবে না? এই যে দেখেন এক্স ওয়াই জেড, এরপরে কি হবে? জেড এর পর শেষ, জেড এর পর অন্য কোনো ডিজিট দিবে আবার স্যার? অন্য কোনো ডিজিট দিবে। কি দিতে পারে একটা আইডিয়া করেন তো দেখি, আপনার আইডিয়া কতটা? A1 A2 এরকম হতে না, পারে। কাছাকাছি গেছিলেন বাট হয় নাই। এবার হচ্ছে সাউন্ডের পালা। শাওন স্যার বলেন, জেড এর পর কি হবে? শাওন স্যার, শাওন স্যার মনে হয় আমাদেরকে শুনতেছেন না নাকি? আচ্ছা, মনে হয় শুনতেছেন না। রিয়াদ বলো, জেড এর পর কি হবে? ডাবল এ স্যার। ডাবল এ হবে। তারপর ডাবল এর পর আবার যদি ওইখানে শেষ হয়ে যায় তখন কি হবে? বলতে পারতেছি না স্যার। অ্যালফাবেটিক্যাল চলবে। রিয়াদ সাহেব বলেন তো। অ্যালফাবেটিক্যাল, অ্যালফাবেটিক হইলো, ডাবল এ হ্যাঁ ডাবল ডাবল এ শেষ হয়ে ডাবল এ জেড হয়ে গেল, ওইটা জেড হয়ে গেল, তখন আবার কি হবে? তারপরে বি বি এ হবে। এক্স্যাক্টলি, দেখেন জেড এর পরে এ এ, তারপরে এটা যদি আবার শেষ হয়ে যায় সেটার পরে হচ্ছে আবার বি এ। তার মানে ভয়ের কোনো কারণ নাই, এটা কাইন্ড অফ আনলিমিটেড, বাট হ্যাঁ এটা একটা লিমিট আছে। সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, যে কত পর্যন্ত কলামে যাওয়া যায় এটা আপনারা খুঁজে বের করে নিয়ে আসবেন, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। সো কলামটা হয় অ্যালফাবেটিক, আর আমাদের রোটা হয় হচ্ছে নিউমেরিক বা নাম্বার, মানে 1 থেকে নিচ পর্যন্ত যাইতে থাকে। সো আপনারা এটাও খুঁজে নিয়ে আসবেন যে রো কত পর্যন্ত যাওয়া যায়। আমি বলবো না, আমি জানি বাট আমি বলবো না। সো আমাদের রোটা হচ্ছে নিউমেরিক। নিউমেরিক হয়ে গেল, অ্যালফাবেটিক পাইলাম, নিউমেরিক পাইলাম। এবার আপনাদের কাছে আমার একটা সহজ জিজ্ঞাসা, আমি এই পুরো শীটটাকে সিলেক্ট করতে চাচ্ছি, পুরো শীটটাকে। এটা সিলেক্ট করার কোনো উপায় আছে কিনা বলেন? কন্ট্রোল এ। কন্ট্রোল এ, কন্ট্রোল এ জি শর্টকাট আছে একটা, ইয়েস কন্ট্রোল এ। এই কন্ট্রোল এ দিলে কন্ট্রোল এ দিলে পুরোটা সিলেক্ট হয়ে যায়। বাট এক্সেল আপনাদের জন্য একটা অপশনও রাখছে, কন্ট্রোল না দিয়েও আপনি সিলেক্ট করতে পারেন। ওই যে দেখেন তো কর্নারে একটা চিহ্ন আছে না? হ্যাঁ, এটাতে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ওয়াও, আপনারা তো অনেক কিছু পারেন, তাহলে আমি আর কি শিখাবো, আপনারাই শিখান আমাকে। খুব ভালো। সো পুরো সিলেকশন দেখলাম, কলাম সিলেকশন দেখলাম, রো সিলেকশন দেখলাম, সিলেক্ট টিলেক্ট ডান। আজকে আর ভালো লাগতেছে না, এবার নতুন কিছু শিখি। চলেন এবার আমরা ডাটা এন্ট্রির কাজ শুরু করব। ডাটা এন্ট্রি বলতে আমি যেটা বুঝাইতেছি যে লেখালেখি করা শুরু করব, ঠিক আছে? সো আমি এখন লেখালেখি করব, বাট লেখালেখি করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ আছে। কলামের নাম পাইলাম, রো এর নাম পাইলাম, এই যে প্রত্যেকটা সেল, এই প্রত্যেকটা সেলেরও একটা করে নাম আছে না? স্যার এই প্রত্যেকটা সেলের নাম কিভাবে হয় সেটাকে আমি আপনাদেরকে দেখায় দেই। সো সেলের যে নেমটা, সেই নেমটা হবে দুইটা জিনিসের সংমিশ্রণে। একটা হচ্ছে কলামের নাম, একটা রো এর নাম। কলামের নাম আর রো এর নাম পাশাপাশি বসে সেলের নাম হবে। তো এইবার আপনি এক একটা কলাম সিলেক্ট করব, এক একটা সেল সিলেক্ট করব এবং আপনাদের কাছে নাম জিজ্ঞেস করব। আপনারা বলবেন, যাকে জিজ্ঞেস করব সে বলবেন, বাকি কেউ না। এই যে আমি এখন যেটার উপরে সিলেক্ট করে রাখছি, এইটা বলবে হচ্ছে আমাদের পিয়াস। পিয়াস বলো তো এই সেলের নাম কি? স্যার G21। G21। এইবার আমি যেটা সিলেক্ট করে রাখছি এটা বলবে আমাদের রানা স্যার। রানা স্যার বলেন তো এই সেলের নাম কি? B22। আচ্ছা, এখন যেটা সিলেক্ট করলাম এইটার নামটা একটা জায়গায় দেখা যাচ্ছে, সেটা কোথায় দেখা যাচ্ছে বলেন? স্যার বাম সাইডে কর্নারে। হ্যাঁ, আপনারা কিন্তু এতক্ষণ হিসাব করে বাইর করতেছিলেন, এত কিন্তু কষ্ট করার দরকার নাই। ওই যে দেখেন কর্নারে কিন্তু নামটা উইঠা রয়েছে, E14। যেটাই ধরবো সেটার নামে কিন্তু উইঠা থাকবে। সো প্রত্যেকটা সেলের নাম ইউনিক। ইউনিক কথাটার মানে হচ্ছে একটা সেলের নাম আরেকটা সেলের সাথে কখনো মিলবে না। যেমন এইটার নাম হচ্ছে H1, এইটার নাম হচ্ছে F22। আলহামদুলিল্লাহ আমরা সেল বুঝে ফেলছি, তার মানে সেল কিভাবে কাজ করে সেটা আমরা বুঝে ফেলবো এখন। এবার আমরা সেলের মধ্যে লেখা শুরু করি। সো আজকে আমরা আমাদের প্রথম যে জিনিসটা লিখবো, যেহেতু আমি আপনাদের আজকে কোর্স টিচার, সো আমার নাম বিশাল বড় করে লিখবো যাতে করে আপনারা ভুলে না যান, ঠিক আছে? সো আসেন আমার নাম লিখি, সোহান লিখলাম। যখন আমি সোহান লিখলাম তখন কিন্তু কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ আমার এই সেলে যতটুকু জায়গা দিছিল সেই জায়গার মধ্যেই কিন্তু এটা থাকতেছে, তাই না? প্রবলেমটা কখন শুরু হবে? যখন আমি আমার ফুল নেম লেখা শুরু করব। দেখেন, সোহান হোসেন ইয়েন।
আচ্ছা আমাকে তো আপনারা সেল দিছিলেন একটা, বাট আমার কয়টা সেল লাগছে নামটা লিখতে? কয়টা সেল লাগছে পাশাপাশি? দুইটা সেলের জায়গায় কিন্তু সে নিয়ে নিছে। সো এখন এইটা কোনো প্রবলেম মনে হবে না, নামটা দেখাবে। প্রবলেমটা কখন মনে হবে জানেন? যখন আপনি পাশের সেলে কোনো কিছু লিখবেন। যেমন আমি আপনাদেরকে লিখে দেখাই, আমি হয়তো লিখলাম যে আমি সোহান, আমি কাজ করি হচ্ছে ক্রিয়েটিভ আইটিতে, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। দেখেন আমি কিন্তু লিখতেছি ইনস্টিটিউট, TITUTE ইনস্টিটিউট লিখলাম, এবং দেখেন তো আমার নামের অর্ধেক ঢেকে গেছে না? এখন আমি যদি তৃতীয় সেলে আবার এটা লিখি যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কোথায়, ঢাকাতে, দেখেন তো এবার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ঢেকে গেছে না? একই ঝামেলা, একটা জায়গায় লিখলে যদি একটা জিনিস ঢেকে যায় তাহলে এটা কেমনে হবে? সো আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে করে আমি লিখলে এই জিনিসগুলো না ঢাকে, সুন্দর করে যাতে ফরম্যাট হয়ে যায়। সো আজকে আমাদের প্রথম লেসন হচ্ছে সেল ফরম্যাটিং। সেল ফরম্যাটিং বলতে হচ্ছে সেলগুলোকে আপনি কিভাবে ফরম্যাট করতে পারেন। আচ্ছা, যদি আপনি এই সেলটাকে ফরম্যাট করতে চান, তার মানে হচ্ছে যতটুকু জায়গা আপনার দরকার আপনি যদি ততটুকু নিতে চান, একটা ভালো অপশন আছে। এই মাউস কার্সারটাকে কোনায় নিয়ে যাবেন, কোনায় নিয়ে গেলে দেখবেন এটার চেহারা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন চেহারা চেঞ্জ হয়ে গেছে? এবার ক্লিক করবেন, ক্লিক করে ধরে রাখবেন, ধরে এটাকে টান দিবেন। যতদূর পর্যন্ত আপনি টানবেন এই সেলটা ততটুকু বড় হবে। ব্যাস, আমার নামটা বের হয়ে আসলো, সোহান হোসেনিয়ান। তার মানে আমার যতটুকু জায়গা লাগবে আমি ততটুকুকে টেনে টেনে দিতে পারি, তাইলে আমার কাজ হয়ে যাবে। কিন্তু এইরকম টানাটানি করাটা একটা বিরক্তিকর কাজ। কেন? কারণ দেখেন এখানে লাগবে আমার এতটুকু, টান দিয়ে আমি এতটুকু নিয়ে ফেলছি। আমি চাইতেছি না, এই টানাটানি আমি করতে পারবো না ভাই। আপনি এক্সেলের উপরে পুরোটা ছেড়ে দিবেন যে তুমি বুঝা তোমার যতটুকু জায়গা লাগবে ততটুকু তুমি নিয়ে নাও, মানে অটো ফরম্যাটিং যেটাকে বলে। ফাইন। সো আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে একটা শর্টকাট আছে যেটা সবাই জানেন, কন্ট্রোল কি জেড। কন্ট্রোল জেড দিলে কি হয়? আগের স্টেপে চলে যায়। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের স্টেপে যাচ্ছি, এই যে দেখেন আগের স্টেপে চলে গেলাম। এবার আমি টানাটানি করব না, আমি আমার এক্সেলের দায়িত্ব দিব, এক্সেল তুমি তোমার মতন করে যতটুকু জায়গা লাগবে ততটুকু নাও। সেটা দায়িত্বটা দেওয়ার জন্য একটা কাজ করতে হবে, এই কর্নারে যাবেন, যে কিচ্ছু না, শুধু ডাবল ক্লিক করবেন। কি করবেন? ডাবল ক্লিক। এই দেখেন ডাবল ক্লিক করলেই সে অটো যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা সে নিয়ে নেবে। মজার জিনিস না? আবার এখানে আসেন, এখানে এসে ডাবল ক্লিক করেন, যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা সে নিয়ে নেবে। না আমার এটাও পছন্দ হয় না, দূর এটা কি দিচ্ছেন, এরকম জায়গা বড় হয়ে গেলে এরপরে যদি এখানে কেউ কারো নাম লেখে, যেমন কিছু লোকের নাম আছে না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তো এটা যদি লেখে তাহলে তো এক নামেই মনে করেন এক শীট ভরে যাবে। সো না আমার এটা পছন্দ হয় না স্যার, অন্য কোনো ওয়ে দেন। ঠিক আছে, এখন আমরা যেটা করব, জায়গা সেলের এতটুকুই থাকবে, কিন্তু যখনই মানুষজন লেখা শুরু করবে এবং যত বড় হবে এইটা তত নিচের দিকে বড় হইতে থাকবে, তাহলেই তো আমার সলিউশনটা হয়ে যায়, তাই না? সো এই জিনিসটা করার জন্য আজকে আমাদের দিনের আমরা প্রথম যে টুলটা ইউজ করব সেই টুলটার নাম হচ্ছে, এই যে কি লেখা আছে এখানে বলেন তো সবাই? টেক্সট। র‍্যাপ টেক্সট। এবার রিফাত আমাকে বলবে র‍্যাপ টেক্সটের মিনিং কি, বাংলা কি? প্রচুর বাংলা জানতে হবে। রিফাত স্যার বলেন। জি স্যার। র‍্যাপ টেক্সটের বাংলা কি? র‍্যাপের বাংলা কি? র‍্যাপ মোড়ানো। ওই আপনারা জিজ্ঞেস করছে, আপনার নাম রিফাত? বেশি পারেন ম্যাডাম না, দাঁড়ান আপনারা আরো কঠিনটা জিজ্ঞেস করবো একটু পরে। রিফাত স্যার বলেন র‍্যাপিং করা মানে কি? ওই যে আমরা বলি না গিফট র‍্যাপিং কইরা দেন, কি করে বলি আমরা এটাকে? এটা হলো মোড়ানো স্যার। মোড়ানো, ইয়েস। র‍্যাপ কথাটার মানে হচ্ছে মোড়ানো। আমি রিকোয়েস্ট করব যারা আমাদের শিক্ষার্থীরা আছেন তারা যদি নোট করতে চান ইউ গাইস ক্যান নোট, আদারওয়াইজ ভিডিওতে তো আসতেছেই, পরবর্তীতে চাইলে দেখে নিতে পারবেন। বাট এই ছোট ছোট ডিটেইলস গুলো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখেন যখন আমি র‍্যাপ টেক্সট ফাংশনটার উপরে আমার মাউস কার্সার নিলাম তখন কিন্তু এক্সেল আমাকে বলে দিচ্ছে যে এটার চেহারা কিরকম হবে। আপনি বড় করে লিখলে র‍্যাপ টেক্সট করলে এটাকে মোড়ায় সে নিচে নিচে নিয়ে আসবে। দেখি তো আমাদেরটা কাজ করে কিনা। আমাদের প্রথম ফাংশন ইউজ করতেছি আমরা র‍্যাপ টেক্সট। ওয়াও, তার মানে খেয়াল করছেন সোহান হোসেনকে সে অতটুকু জায়গার মধ্যে রেখেই বড় করে দিচ্ছে। তার মানে আমি যদি এখন এখানে আমার নামে কবিতাও লিখি কোনো সমস্যা নেই, মনে করেন আমি লিখলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, অনেক কিছু লিখলাম, কোনো সমস্যা নেই। যত বড় লিখবো সেটাকে তত নিচে নিয়ে যাবে। এবং এটাকে যদি আমি র‍্যাপ টেক্সট করতে চাই সেম ধরে করে দেন, হয়ে যাবে। সো আমি যদি পুরোটাকে র‍্যাপ টেক্সট করতে চাই পুরোটাকে ধরবো, একবার র‍্যাপ টেক্সটে ক্লিক করে দিব, তাহলে সবগুলো র‍্যাপ টেক্সট হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে রো পুরোটা কিভাবে ধরে সেটা ফার্স্টে শিখেছি। ফাইন স্যার, আমি অনেক খুশি, খুব ভালো লাগছে বিষয়টা। আর কোনো উপায় আছে কিনা বলেন? ঠিক আছে, চলেন দেখি আর কোনো উপায় আছে কিনা। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে কোন সেলের ডাটাকে ডিলিট করতে হয়। আল্লাহ, এটা আবার দেখান লাগে? হ্যাঁ এটাও দেখান লাগে। দেখেন
আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমি এই যা লিখছি এগুলা কোনো কিছু থাকবে না, পুরাটারে ধরলাম, ধরে আমি এটারে মুছে ফেলবো। আচ্ছা, মুছে ফেলার জন্য আপনারা কিবোর্ডের কোন বাটন ইউজ করেন? ব্যাক স্পেস। একটু ব্যাক স্পেস দিয়ে দেখবেন যে এটা মুছে কিনা, দেখেন তো। তিনটা জিনিস সিলেক্ট করে একটু মোছার চেষ্টা করেন তো, দেখেন তো মুছে কিনা। আমি ট্রাই করি। হ্যাঁ, দেখেন তো, আমি এই যে ব্যাক স্পেসে চাপ দিলাম, তিনটা মুছছে? তিনটা মুছছে নাকি একটা মুছছে বলেন তো? একটা মুছে। তাহলে এটা কি মোছার কোনো উপায় নাই? তাহলে আমাকে কি প্রত্যেকটা ধরে ধরে ব্যাক স্পেস দিতে হবে? না। এক্সেলে আপনি যদি মাল্টিপল কথাটা মানে কি, অনেকগুলা সেলের ডাটা যদি একসাথে মুছে ফেলতে চান বা রিমুভ করতে চান, তখন ব্যাকস্পেস দিলে হবে না, তখন আপনাকে ডিলিট বাটনে ক্লিক করতে হবে। আপনাদের কিবোর্ডে কি একটা ডিলিট বাটন আছে না? এই ডিলিট বাটনে ক্লিক করলেই, সরি আমি পুরোটা আগে পুরোটা ধরি, দেখেন ডিলিটে ক্লিক করতেছি চলে যাচ্ছে, পুরোটা ধরে ডিলিট। ঠিক আছে, তার মানে আমি যদি মাল্টিপল কোনো কিছুকে ডিলিট করতে চাই, পুরোটা ধরে আমাকে ডিলিট করতে হবে। ফাইন, খুব জোস, খুব ভালো লাগছে, কোনো সমস্যা নাই। এইবার আরো কিছু ফরম্যাটিং দেখাই যেগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে, বাট যেহেতু ফরম্যাটিং নিয়ে কাজ করতেছি তো একসাথে আমি আপনাদেরকে জিনিসটা দেখাই দিব। কিরকম ফরম্যাটিং? কথার কথা আমি জায়গায় সোহান লিখলাম, সোহান লিখে আমি হয়তো এই সেলটাকে একটু টেনে বড় করে দিলাম, এমনি আমি দিলাম। এখন ফরম্যাটিং গুলো একটু দেখেন, বিরক্ত হবেন না, কারণ এটা দেখাটা জরুরি। সবগুলো অপশনই আমি আপনাদেরকে দেখাইতে চাই। তো আমি আপনাদেরকে র‍্যাপ টেক্সট দেখাইছি, এবার আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে দেখেন, যারা গ্রাফিক্সের টিচার আছেন বা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা চমৎকার জিনিস, অ্যালাইনমেন্ট ঠিক করা। অ্যালাইনমেন্ট মানে আমরা জানি, অ্যালাইনমেন্ট মানে হচ্ছে ডান পাশে নেয়া, বাম পাশে নেয়া অথবা মাঝখানে নেয়া। সো দেখেন এখানে অ্যালাইনমেন্ট নামে যে ট্যাবটা আছে সেটার মধ্যে তিনটা অপশন দেখতে পারতেছি আমরা। এখানে বলতেছে অ্যালাইন রাইট। আপনি যদি কোনো সেলকে সিলেক্ট করে অ্যালাইন রাইটে দেন তাহলে সে টেক্সটটাকে কোন পাশে নিয়ে আসবে? ডান পাশে। আপনি যদি এটাতে সিলেক্ট করেন তাহলে নিবে বাম পাশে। বাই ডিফল্ট কোন পাশে থাকে? সবগুলা বাম পাশে থাকে। আর আপনি যদি মিডলে নিতে চান তখন দিবে মিডল। সো দেখছেন অ্যালাইনমেন্টের এই তিনটার কাজ শেষ। আপনি যদি এরকম না আমি চাই অল্প অল্প করে আগাবে, তখন এই যে এখানে একটা অপশন আছে ইনক্রিজ ইনডেন্ট, এইটাকে বলে ইনডেন্টেশন। তার মানে এটাতে ক্লিক করলে দেখেন অল্প অল্প করে আগাচ্ছে। মানে আপনার যদি কখনো এরকম দরকার হয় যে আমি এতটুকু আগাবো, আবার যদি আপনি একটু পিছনে নেওয়ার দরকার পড়ে, এই যে তার মানে দেখেন কত অপশন। এগুলো দেখতে অনেক হিজিবিজি মনে হয়, কিন্তু এগুলোর কাজ কিন্তু খুব সিম্পল। তার মানে এগুলো দিয়ে অ্যালাইনমেন্ট করবেন আর এগুলো দিয়ে অল্প অল্প আগাবেন, অল্প অল্প আগাবেন, অল্প অল্প পিছাবেন। হইলো? এরপরে আমরা দেখবো এটা কি, এটা কি কাজ? জি জি স্যার, জি স্যার কিছু বলছেন? এতদিন দেখেন নাই? মজার জিনিস, অনেক কিছু আছে। এটা কোনদিন করি নাই, দেখলাম সেটাই। কিন্তু দেখছেন এগুলা কিন্তু there are tons of option, আমরা কিন্তু এগুলা খেয়ালই করি না, ছোটখাটো জিনিসগুলো মিস করে যাই। কিন্তু দেখেন এটা কত মজার, আপনি চাইলে আপনার মতন করে দিতে পারবেন। এই জন্য আমি বলতেছি যে আমি আপনাদেরকে আগে বেসিক শিখাবো, তারপরে বাদ বাকি জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস আগে আমরা দেখি। আচ্ছা, এইটা কি জিনিস? এইটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে কি? আপনি যদি আপনার এই সেলটার ভিতরে টেক্সটের ডিরেকশনকে চেঞ্জ করতে চান, কি কি ডিরেকশন? আপনি হয়তো চান এটাকে একটু কোনাকুনি করতে, দেখেন এটাতে দিলে দেখেন কোনাকুনি হয়ে যাচ্ছে, মানে জিনিসটা দেখতে খুব সুন্দর লাগতেছে না? কিন্তু দেখেন ওরিয়েন্টেশনটা কোনাকুনি হয়ে যাচ্ছে। আপনি হয়তো চাচ্ছেন এইটাকে ওইভাবে ঘুরাইতে, এই যে দেখেন আমি উল্টা কোনাকুনি করে দিছি। আপনি হয়তো চাচ্ছেন এইটাকে ভার্টিক্যাল করতে, ভার্টিক্যাল। আপনি হয়তো চাচ্ছেন এইটাকে ওই রোটেট করতে, এই যে দেখেন পুরোটা রোটেট হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু বেশ কিছু অপশন আছে। আপনি যদি ডাউন রোটেট করতে চান সেটাও করতে পারেন, এবং আরেকটা আছে সেটা হচ্ছে আপনার মতন করে আপনি রোটেট করতে পারেন। সো এইখানের যে অপশনটা, এটাতে আমি পরবর্তীতে আসবো, আজকে এটার দরকার নাই, কারণ এইগুলো দেখলে আপনারা এখন ভয় পাবেন। আমি আপাতত আপনাদেরকে ভয় দিতে চাই না, বাট এটা দিয়ে আপনারা এতটুকু বুঝেন যে আপনারা আপনাদের টেক্সটের ডিরেকশনকে চেঞ্জ করতে পারেন, ভার্টিক্যাল করতে পারেন, রাউন্ড আপ করতে, রোটেট আপ করতে পারেন, রোটেট ডাউন করতে পারেন। দেয়ার আর টানস অফ থিংস। ঠিক আছে, সো এইটুকের কাজ শেষ। এবার আমি চাই, স্যার আপনি তো অনেক ভালো করছেন, খুব ভালো কাজ, খুব ভালো লাগছে আমার কাছে, কিন্তু আমি চাচ্ছিলাম আমার যে নামটা, যে বড় নামটা, ধরে নেন সোহান হোসেন জ্ঞান, বিশাল বড় একটা নাম। এটা তো এখন যেহেতু র‍্যাপ টেক্সট আছে এই জন্য র‍্যাপ হচ্ছে, বাট আমি না এটাকে র‍্যাপ টেক্সট চাচ্ছি না। আমি চাচ্ছি এটা এরকমই থাকবে, কিন্তু এই জিনিসটা 3-4টা কলামকে ধরে বড় করে থাকবে। মানে মনে করেন আমি এই পুরো জায়গাটা নিলাম, এই পুরো জায়গাটাতে আমি আমার নামটাকে মাঝখানে চাই। ঠিক আছে, এটা আমার ইচ্ছা যে আমি আমার নামটাকে বড় করে এই মাঝখানে দেখতে চাই।
সো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যতটুকু জায়গা ধরে এই নামটাকে দেখতে চান ততটুকুকে সিলেক্ট করবেন। আপনি এতটুকু সিলেক্ট করতে পারেন, এতটুকু সিলেক্ট করতে পারেন, এতটুকু সিলেক্ট করেন, যেটা আপনার ভালো লাগে। আমি মনে করেন এতটুকু সিলেক্ট করলাম। এখানে প্রায় সেল আছে, অনেকগুলো সেল আছে, 1 2 3 4, আর এখানে আছে হচ্ছে আপনার 8, তাহলে 32টা সেল আছে। তার মানে 32টা সেলকে আমি মার্জ করে একটা সেল বানাইতে চাই, ঠিক আছে? তো যখনই আমি এরকম অনেকগুলো সেলকে ধরে একটা সেল বানাবো, তখন আমাকে একটা অন্য অপশনের হেল্প নিতে হবে। এই যে দেখেন একটা অপশন লেখা আছে, কি লেখা আছে? মার্জিন সেন্টার। এইবার সাবরিনা ম্যাডাম আমাদেরকে বলবে মার্জিন সেন্টারের মানে কি, দেখি এবার ম্যাডাম পারে কিনা। ম্যাডাম আপনি কোথায়? ম্যাডাম এবার পালাই যাবেন না, এখন আর ম্যাডাম কথা বলবো না, দেখবেন। আমি কথা বলবো স্যার, Okay, আমি হ্যাঁ। পারি এটা। বলেন এটার মানে কি, শুনি আপনার কাছ থেকে। এটার মানে, হ্যাঁ, এটার মানে তো হচ্ছে মানে একটা কেন্দ্র করে, মানে কেন্দ্রকে সেন্টার হিসেবে করা। আচ্ছা ঠিক আছে, ফাইন, ধরে নিলাম আপনি পারছেন। এবার রানা স্যারের পালা। আমাদের রানা স্যার কোথায়? জি স্যার আছে। স্যার বলেন মার্জিন সেন্টারের মিনিং এটা কি হতে হচ্ছে পারে? এই টোটাল যতটুকু এরিয়া সিলেক্ট আছে এর মধ্যে লেখাটা একদম মানে সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসবে। সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসবে সবগুলো সেলকে আচ্ছা। এবং লেখাটা ঠিক মাঝে চলে আসবে ওকে অরিজিনাল ভার্টিক্যাল। ওকে ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিলাম। এবার আমরা ক্লিক করে দেখি কি হয়। ক্লিক করলাম, দেখেন তো কি হইছে। ওয়াও, একটা সেলে কনভার্ট হয়ে গেছে এবং অ্যালাইনমেন্টটা কি খেয়াল করছেন নিচের দিকে? হ্যাঁ, কিন্তু আমরা তো এটা চাচ্ছিলাম না, আমরা কই চাচ্ছিলাম এটাকে সেন্টারে। এটার জন্য আরেকটা জিনিস শিখতে হবে। এই যে দেখেন উপরে 3টা জিনিস আছে, এখানে কি লেখা আছে? টপ অ্যালাইন, এটাতে ক্লিক করলে এটা কই উপরে যাবে। এটা কি লেখা আছে? বটম অ্যালাইন, এটাতে ক্লিক করলে এটা নিচে যাবে। তাহলে আমরা সিলেক্ট করব কোনটা? সেন্টার। এই ওয়াও, এখন যদি আমি সেন্টারে এটাকে বাম পাশে চাই তখন কি করব? এই যে সেন্টারে যদি ডান পাশে চাই তখন কি করব? এই যে সেন্টারে যদি নিচে চাই, এই যে দেখছেন। তার মানে এই প্রত্যেকটা জিনিসের নিজস্ব মিনিং আছে। তার মানে আমি আপনি যদি পুরো জিনিসটাকে মাঝখানে চান, এটাকেও মাঝখানে সিলেক্ট করবেন, এটাকেও মাঝখানে সিলেক্ট করবেন, চলে আসছে মিডলে। তার মানে আমার এই পুরো প্যানেলটার কাজ শেষ। বাট আমরা দেখতে পারতেছি যে মার্জের এখানে আরো কিছু অপশন আছে। হ্যাঁ, আমি অপশনগুলো আজকে দেখাবো না, যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমি অপশনগুলো দেখাবো, ঠিক আছে? ফাইন, হয়ে গেল। তার মানে আমরা যে কোনো কিছুকে মার্জ করতে পারতেছি। সো মার্জিং আমি আপনাদেরকে দেখালাম, আজকে যদিও কাজে লাগবে না, তারপর মার্জিংটা থাকুক। সো আমি চাচ্ছি যে এই যে টেক্সটটা আছে এটাকে একটু বড় সাইজ করতে। আমি জানি আপনারা এগুলো জানেন, তারপরে এগুলো আমি দেখাচ্ছি। সো এটাকে যদি আমি একটু বড় সাইজ করতে চাই, সেই ক্ষেত্রে আমার কাছে এই যে অপশন আছে, এটাকে বলি আমরা ফন্ট সাইজ। আপনি চাইলে আপনার ইচ্ছা মতন ফন্ট সাইজ এখানে দিতে পারবেন। এখানে 72 পর্যন্ত আছে, বাট আপনার যদি 72 এর পরেও লাগে কোনো সমস্যা নাই, এখানে এসে লিখবেন কত, 172 হয়ে যাবে। কেন এরকম ভাঙা ভাঙা দেখাইতেছে? কারণ জায়গায় হইতেছে না, এই জন্য, ঠিক আছে? সো আপনারা চাইলে এখানে যে কোনো ভ্যালু ইনপুট দিতে পারেন। আপনি যদি এখানে 25 দেন, এটা ফন্ট সাইজ হয়ে যাবে 25। ফন্ট সাইজের ঠিক পাশেই একটা জিনিস আছে, এটা হয়তো অনেকেই জানেন না, বাট এটা কিন্তু একটা মজার জিনিস। এইটা হচ্ছে একটু 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 করে বাড়ানো। দেখেন এখানে লেখা আছে ইনক্রিজ ফন্ট সাইজ, যদি আপনি এটাতে ক্লিক করেন একটু একটু করে বাড়বে, আবার যদি এটাতে ক্লিক করেন একটু একটু করে কমবে। তার মানে আপনাদের বোঝার সুবিধার্থে ওরা এই অপশনটাও দিয়ে দিছে যে একটু একটু বাড়ায় দেখো জিনিসটা দেখতে কিরকম লাগে। আচ্ছা এরকম সুন্দর লাগতেছে, ব্যাস। আর একটু কমায় দেখো কেমন লাগে, আচ্ছা এরকম, হ্যাঁ খুব সুন্দর, জোস। সো আমরা চাইলে অল্প অল্প করেও বাড়াইতে পারি অথবা একসাথেও বাড়াইতে পারি, ফাইন। আপনি যদি চান এই ফন্টটাকে আপনি যে কোনো ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারেন, মানে যে কোনো ধরনের স্টাইল করতে পারেন। এক্সেলে বেশ কিছু ফন্ট বাই ডিফল্ট দেয়া আছে। আপনারা যদি বাইরের কোনো ফন্ট চান সেটা আমি দেখাই দিব কিভাবে অ্যাড করতে হয়, বাট আজকে না। সো মনে করেন আমার এই ফন্টটা খুব পছন্দ হয়েছে, হুদাই, এই যে আমি এটাকে দিয়ে দিব, হয়ে যাবে। সো এই ধরনের এক্সেলে ফন্টগুলো ইউজ না করাই ভালো, কারণ কিছু ফন্ট আসলে প্রফেশনাল ফন্ট আছে, যেমন এরিয়াল, তারপর হচ্ছে ল্যাঠা, এইগুলো হচ্ছে কি প্রফেশনাল, এইগুলো ইউজ করাই ভালো। কারণ এরকম ঝিকিমিকি ফন্ট মানুষজন আসলে অফিসিয়াল কাজে ব্যবহার করে না। তো সব থেকে যেটা বেশি ইউজ হয়, ক্যালিব্রি নামে একটা ফন্ট আছে এইটা, অথবা আরো কমন একটা ফন্ট আছে এরিয়াল, এইটা। এই দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। আমরা বাই ডিফল্ট ক্যালিব্রি ইউজ করব, ঠিক আছে? ওকে, হইলো। এবার আমি চাচ্ছি এই যে টেক্সটটা এটাকে একটু মোটা করতে, মোটা মানে বোল্ড করতে। যেমন আমি একটু মোটা সোটা, তো আমি চাই আমার ফন্টটা একটু মোটা সোটা হবে। সেটাকে যদি বোল্ড করতে চাই, ঠিক এটা নিচেই দেখেন একটা অপশন আছে বি, বিতে চাপ দিলে হবে, অথবা একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি? Ctrl+B। Ctrl+B, দেখেন Ctrl+B দিলাম আর এটা মোড হয়ে গেছে। তো আবার Ctrl+B দিলে কি হবে? এটা চিকন হয়ে যাবে। তার মানে আপনি যে কোনো কিছুকে বোল্ড করার শর্টকাট হচ্ছে Ctrl+B, হইলো। আপনি যদি চান এই ফন্টটাকে একটু তেরা করবেন, তেরা তেরা করে লিখবেন, যেটাকে আমরা বলি ইটালিক ফরম্যাট, সেটার জন্য আছে আই ফর ইটালিক। সো Ctrl+I ও দিতে পারেন অথবা এটাতে ক্লিক করতে পারেন।
হইলো। আপনি যদি চান এই ফন্টের নিচে একটা আন্ডারলাইন দিবেন বা দাগ দিবেন, সেটার জন্য আছে ইউ, যেটাকে আমরা বলি কন্ট্রোল ইউ। আপনি কন্ট্রোল ইউ দিতে পারেন, দাগ আসবে। এই দাগের পাশে যদি ক্লিক করেন, দেখেন এখানে আবার কি আছে, ডাবল আন্ডারলাইন। আপনি যদি ডাবল দাগ দিতে চান সেই অপশন আছে, কত কিছু আছে দেখেন। এগুলো আমরা আসলে ঘাটাঘাটি করি না, এই জন্য আমরা এটা জানি না। যাই হোক, আমরা এখন থেকে জানবো। আমি চাই না, আমার কোনো আন্ডারলাইনের দরকার নেই, উইদাউট আন্ডারলাইনই ভালো আছে। ওকে, সো ডান। এইটার পাশে একটা জিনিস আছে, এটা আমাদের মাঝে মধ্যেই কাজে লাগবে। সেটা হচ্ছে, এইটার কাজ হচ্ছে বর্ডার দেওয়া। কিরকম বর্ডার দেওয়া? এই যে আমার সেলটা আমি সিলেক্ট করছি, এই সেলের আশেপাশে বর্ডার দেওয়া। তার মানে আমি যদি এটা নিচে একটা থিক বর্ডার দিতে চাই, দেখেন একটা কোন বর্ডার চলে আসছে, দেখতে সুন্দর লাগে। তো আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের স্টাইলিং করতে পারেন, চারপাশে দিতে পারেন। আপনারা হয়তো দিতে পারেন শুধুমাত্র নিচে হয়তো দুইটা ডাবল বর্ডার দিতে পারেন, এই যে অনেক কিছু করা যায়। সো এগুলা এখন লাগবে না, পরবর্তীতে লাগবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম কি কি আছে। সো আমি দিলাম নো বর্ডার, না আমার কোনো বর্ডারের দরকার নেই। সো আপাতত এই পুরো পোরশনটা নিয়ে আমরা কথা বললাম আজকে। কোন কোন পোরশন? একটা হচ্ছে ফন্ট, আর একটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সো আস্তে ধীরে সবগুলাই আসবে, একটু ধৈর্য ধরেন। এবার আমরা আগের অবস্থানে ফেরত চলে যাই। অনেক কিছু করছি, এত কিছু করার কোনো দরকার নেই। দেখেন সব কন্ট্রোল জেড দিয়ে না 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 না, এগুলো আমার কোনো কিছু ভালো লাগতেছে না। অনেক কিছু করে ফেলছি, ওয়াও ওয়াও ওয়াও, দেখছেন? পিছনে যাচ্ছি, পিছনে চলে আসলাম, ফরম্যাটিং টরম্যাটিং সব দেখছি, ঘুরতেছে ঘুরতেছে, ব্যাস আগের অবস্থানে চলে আসছি। আগের অবস্থানে এসে আমার পুরো শীটটাকে আমি এখন ফাঁকা করে ফেলছি, শেষ। এইবার আমরা লেখা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দিনের আজকের প্রথম কাজ। এতক্ষণ শুধু আমরা পরিচিত হইলাম, এবার কাজ করার পালা। কি কি কাজ? সেটা হচ্ছে, সবার ফার্স্টে আমরা আজকে মনে করেন একটা সেলস শীট নিয়ে কাজ করব। সেলস শীট বলতে কি? সেলস শীট বলতে আমি যেটা বুঝাচ্ছি, এখানে হয়তো অনেকগুলো সেলসম্যানের নাম থাকবে, প্রায় 8 থেকে 9টা সেলসম্যান বা 10 জন সেলসম্যানের নাম থাকবে, এবং তাদেরকে আমরা মনে করেন এই মাসে আমরা তাদেরকে কত টাকার সেলস টার্গেট দিছিলাম সেটা থাকবে। মনে করেন আমাদের প্রত্যেকটা কোম্পানিরই তো এরকম কিছু ব্যবসা থাকে। সো আমাকে হয়তো এই মাসে টার্গেট দিল যে তোমার 2000 টাকার সেলস করতে হবে, রানা স্যারকে হয়তো টার্গেট দিল তোমার 1500 টাকার সেলস করতে হবে, সাবরিনা ম্যামকে হয়তো টার্গেট দিল তোমার 3000 টাকার সেল করতে হবে। সো তারা এই সেল টার্গেট গুলো পূরণ করতে পারতেছে কিনা সেই হিসাব নিকাশ গুলো আমরা আস্তে আস্তে করবো। সো প্রথমেই ভয় পাবো না, আমরা প্রথমে আগে দেখি আমরা কি করব। আমরা একটা ফিল্ড নিলাম, ফিল্ডের নাম দিলাম সিরিয়াল নাম্বার। তার মানে হচ্ছে যে সিরিয়াল নাম্বার গুলো থাকবে। এরপর আমরা নাম নিব, নামের মধ্যে আমরা লিখলাম হচ্ছে নেম। হইলো, আমরা নামগুলা লেখার জন্য একটা জায়গা নিলাম। আচ্ছা দেখেন তো সিরিয়াল নাম্বারের এনোটা কাটা পড়ছে না শাওন? এখন এই কাটা জায়গাটা স্যার বের করার জন্য কি করতে হবে বলেন তো? এই কলামে ডাবল ক্লিক করা লাগবে, এইখানে ডাবল ক্লিক করা লাগবে। গুড, এই যে কাটা জায়গা বের হয়ে গেছে। এইবার আমরা এদেরকে লিখলাম হচ্ছে সেলস টার্গেট। শাওন স্যার আপনাকে নাম ধরে ডাকতেছি দেখে আবার কিছু মনে করতেছেন না তো? শাওন স্যার? না না ভাই ঠিক আছে, ধন্যবাদ। ওকে ঠিক আছে। সো এবার সেলস টার্গেটের পালা। এই যে সেলস টার্গেট। সো এটার জন্য আমরা জায়গা নিয়ে নিই। এবার আমরা নাম নিব, আমরা কিছু র্যান্ডমলি নাম পিক করব, আপনাদের মধ্যে দিয়ে পিক করি। যেমন আমাদের সাথে আছে রিয়াদ, আমাদের সাথে আছে শাওন, আমাদের সাথে আছে রিয়াজ স্যার। রিয়াজ স্যার আমাদের সিনিয়র, সো তাকে অবশ্যই আমরা রিয়াজ স্যার লিখবো, অবশ্যই নাম যাতে সরাসরি আমরা না ডাকি। সো এবার আমরা রাখবো হচ্ছে আমাদের সাবরিনা ম্যামকে। সাবরিনা ম্যামের নাম আমরা ডাইরেক্ট লিখতে পারি, ইটস নট আ বিগ ডিল। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আছে অভিজিৎ, অভিজিৎ। তারপরে আছেন আমাদের পিয়াস, পিয়াস। তারপরে আছে রিফাত, ফাইন। এরপর আছে সোহেল, সোহেল, কাছাকাছি নাম সবগুলাই। এরপর আছে অ্যালবার্ট, অ্যালবার্ট স্যার, অ্যালবার্ট। এরপর আছেন আমাদের রানা স্যার, রানা স্যার। এবং সবার শেষে আছি আমি, সোহান, আমারটাও রাখলাম। ওকে, তো এখানে প্রায় আমরা আছি, হিসাব যদি করে দেখি, আসেন আমরা হাতে যোগ করি। এইখানে প্রায় 11 জনের মতন আছি আমরা, তাই না? কিভাবে 11 জন বুঝলাম বলেন তো? এই যে 12 পর্যন্ত আসছে যেহেতু, তো একটা এই উপরেরটা তো বাদ, তাহলে কয়জন আছি আমরা? 11 জন আছি। খুব ভালো কথা, 11 জন মেম্বার আমরা এখন ক্লাস করতেছি। তো এখন যদি আমার এখানে সিরিয়াল নাম্বার বসাইতে হয়, তা আমি কি করবো? এখন সিরিয়াল নাম্বার বসাবো, তাই না? এই যে দেখেন সিরিয়াল নাম্বার বসাই, 1 2 3 4 5 এরকম করে বসাবো। দেখেন এখানে তো মাত্র 11 জন আছে দেখে বসাই দিলেন, কোনো সমস্যা হইলো না। এখানে যদি 100 লোক থাকতো তাহলে কি এখন বসে বসে আপনি 100 পর্যন্ত সিরিয়াল বসাইতেন? আর যদি ভুলেও আপনার যদি ম্যাথ একটু খারাপ হন, যদি 5 এর পরে ভুলে লিখে ফেলতেন 7, তাহলেই তো লাগতো গরমিল। সো এই সব কাজ যেগুলো রিপিটিটিভ ওয়ার্ড, সেগুলো কখনো আমরা হাতে করতে যাব না, কারণ তার জন্যই তো আমাদের কাছে আছে এক্সেল।
এক্সেল আমার এটা এক ক্লিকে করে দিবে, আমি কেন এটা হাতে করতে যাব? সিরিয়াল নাম্বার আমাকে 1 মিনিটে বসায় দিবে। আমি আপনাদেরকে সিরিয়াল নাম্বার কিভাবে ডাইনামিক্যালি বসাইতে হয় 3টা ওয়ে দেখাবো, 3টা, আপনাদের যেটা ভালো লাগে 3টা ওয়ে দেখাবো যে সিরিয়াল নাম্বার ডাইনামিক্যালি জেনারেট হবে। আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন, ঠিক আছে? বাট সেইটা দেখানোর আগে আমাদেরকে একটু শিক্ষিত হয়ে আসতে হবে। কি শিক্ষিত হইতে হবে? সেটা হচ্ছে এক্সেলে কিভাবে কপি পেস্ট করে, এই শিক্ষা আমাদেরকে নিয়ে আসতে হবে। আল্লাহ, এটা আবার কেউ না পারে? দেখি তো, আমার নামটা আমি এখানে লিখি। দেখবেন আমি প্রচুর আমার নাম লিখবো, কারণ আমি চাই আমার নামটা যাতে আপনাদের মুখস্থ হয়ে যায়। তো সব জায়গায় খালি আমার নাম লিখবো, আর কোনো নাম লিখবো না। সো এখন যদি আমি এই সোহান নামটাকে আরো কয়েকটা সেলে কপি করতে চাই, তাহলে আমার কাছে কি অপশন আছে? আপনাদের কাছে কি অপশন আছে? কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, যেটা সবাই করে। সো আসেন করি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। তার মানে একবার কপি করে আমি যে কয়বার খুশি সেই কয়বার পেস্ট করতে পারি। বাট এরকম যদি পেস্ট করতে যাই তাইলে প্রায় সারাদিন লেগে যাবে, যদি আমি এরকম 1 2 3 4 কে কপি করে আনি। না, এভাবে করব না। আমি পুরোটারে ধরলাম, পুরোটারে ধরে ডিলিট করে দিলাম। এবার আমি আমার নামটা আবার লিখি, সোহান। এবার এক্সেলের একটা পাওয়ারের মাধ্যমে আমি এটাকে কপি করব এবং আমার মতন, ইচ্ছা মতন। দেখেন, আপনি যখন এই সেলটাকে সিলেক্ট করলেন, সেলটাকে সিলেক্ট করার পর এই কর্নারে একটা দেখছেন বক্স চিহ্ন আছে। আপনি যদি আপনার মাউস কার্সারটা এই বক্স চিহ্নের কাছে নিয়ে যান, সাথে সাথে কিন্তু এটার চেহারা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখছেন, প্লাস সাইন চলে আসতেছে। এইটাকে এক্সেলীয় ভাষায় বলে কন্ট্রোল হ্যান্ডেল। কি বলে? সবাই একটু বলেন আমার সাথে। কন্ট্রোল হ্যান্ডেল। হ্যান্ডেল। কন্ট্রোল হ্যান্ডেলের কাজ হচ্ছে জিনিসটাকে কন্ট্রোল করা। সো কিভাবে কন্ট্রোল করা? আমি একটু লিখে দিই কথাটা, নাইলে হয়তো আপনারা বুঝতে পারেন না অনেকেই। কন্ট্রোল হ্যান্ডেল, আচ্ছা, কন্ট্রোল হ্যান্ডেল বলে। এই কন্ট্রোল হ্যান্ডেলের কাজ কি? আপনি যদি এখানে মাউস পয়েন্টার এনে ক্লিক করে টান দেন মানে ড্র্যাগ করেন, নিচের দিকে যদি টান দেন, দেখেন আমি নিচের দিকে টান দিলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, ওয়াও, দেখেন কয়টা কপি হয়ে গেছে এক টানে, আমি যে কয় পর্যন্ত টান দিছি। এখন যদি আমি চাই এইগুলাও কপি করতে, আবার ধরবো, ধরে টান দিব, কপি হয়ে গেছে। দেখছেন, হাজার হাজার সেল কপি করা সম্ভব একটা টানে। সো আমরা এই কপির ওয়েটা আমরা ফলো করব। তার মানে এক্সেল এখানে কি করতেছে জানেন? যখন আপনি এই কন্ট্রোলটাকে ধরে টান দিচ্ছেন, তখন সে ভিতরে একটা কুইরি চালাচ্ছে। কুইরিটা হচ্ছে এইটার মধ্যে যা আছে সেটাকে কপি করো এবং যতক্ষণ পর্যন্ত টানতেছে ততক্ষণ পর্যন্ত সোহানকে পেস্ট করো। আপনারা দেখেন তো, আমি যখন টান দিচ্ছি যে আবছা সোহান লেখাটা ঘুরতেছে না আমার সাথে সাথে, খেয়াল করছেন? তার মানে সে কি পেস্ট করবে সেটাও কিন্তু আসতেছে। যখন আমি এখানে ছেড়ে দিলাম, সোহান সোহান সোহান, বাহ, আমরা তো খুব ভালো পারছি। এবার এই আইডিয়াটা আমরা কিভাবে এই জায়গায় কাজে লাগাইতে পারি সিরিয়ালে, তাহলে আমি একটা কাজ করি, সিরিয়াল 1 লিখলাম। আচ্ছা, 1 লিখে যদি আমি এখন নিচ পর্যন্ত টান দিই তাহলে কি প্রিন্ট হবে বলেন তো? 1 আপনি কি এটা চাচ্ছিলেন সিরিয়াল নাম্বার হিসেবে? না স্যার, সিরিয়াল নাম্বার আপনারা কি চাচ্ছিলেন? 1 এর পর কি আসবে? 2 2 এর পর কি আসবে? তার মানে এটাকে আমরা বলি ইনক্রিমেন্ট, তাই না? এক এক করে বাড়বে। তো আপনি তো এক এক করে এটাকে বাড়াইতে পারতেছেন না, আপনি তো কি করছেন, সব জায়গায় 1 প্রিন্ট করছেন। তো আমাকে এখন এক এক করে বাড়ানোর ফর্মুলাটা দেখতে হবে। কিছুই না, এখানে 1 লিখবেন, লেখার পর এইটাকে ধরে টানাটানি করবেন। হ্যাঁ, সত্য কথা, কিন্তু টানাটানি করার আগে কিবোর্ডের একটা বাটনে চাপ দিতে হবে। সেই বাটনের নাম হচ্ছে কন্ট্রোল বাটন। কি বাটন? কন্ট্রোল। কন্ট্রোল। দেখেন, কন্ট্রোলে চাপ দেওয়ার সাথে সাথে প্লাসের উপরে কিন্তু আরেকটা প্লাস সাইন আসছে, খেয়াল করছেন? ওই যে দেখেন ছোট্ট করে আসতেছে। আচ্ছা, আমি জুম করি, জুম করলে হয়তো আপনারা একটু বুঝতে পারবেন। দেখি, এই যে দেখেন ওই যে কর্নারে দেখছেন একটা প্লাস সাইন, কন্ট্রোল চাপ দিলে প্লাসটা আসতেছে, নাইলে কিন্তু প্লাসটা আসতেছে না। তো কন্ট্রোলকে চাপ দিয়ে আমরা নিচের দিকে টান দিব। তো দেখি কিভাবে। আমরা সিম্পলি এই কন্ট্রোলটাকে ধরে নিচের দিকে টান দিব এবং দেখেন যখন আমি টানতেছি তখন কিন্তু আবছা লেখাটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে কি হচ্ছে? 7 8 9 10 11, দেখছেন এক এক করে বাড়তেছে। তার মানে আপনি যত পর্যন্ত টেনে ছেড়ে দিবেন তত পর্যন্ত সে সিরিয়াল করবে। ওয়াও, দেখেন তো 1 থেকে কত পর্যন্ত সিরিয়াল করছে? 17 পর্যন্ত, কারণ আমি 17 পর্যন্ত টানছি। এবার আমি যদি এটাকে জাস্ট 1 লেখার পর এই পর্যন্ত টানতাম, তাহলে এবার বলেন তো আমার টোটাল কতজন এমপ্লয়ি আছে এখানে? 11 জন। এইটা একটা উপায়, ঠিক আছে, এটাও একটা উপায়। বাট এই টানাটানি করাটা ঝামেলা, আমার টানাটানিও ভালো লাগতেছে না। কেন? কারণ এখানে তো মাত্র 10 জন আছে, এই জন্য আপনি টানতে পারতেছেন। কিন্তু এটা যদি 100 পর্যন্ত থাকতো তাহলে কি আপনি 100 পর্যন্ত টানবেন? না,
তাহলে আমাকে স্যার বলেন আর কোনো শর্টকাট আছে কিনা। হ্যাঁ, আরেকটা শর্টকাট আছে, সেটা হচ্ছে টানাটানি করার দরকার নেই। আপনি এখানে আসবেন, এসে এই কোণায় ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক, দেখি তো ডাবল ক্লিক করলে কাজ করে কিনা। কাজ করছে, কিন্তু কি কাজ করছে? আগেরটারই কি করছে? তার মানে এক্সেলের এতটুকু বুদ্ধি আছে কতক্ষণ পর্যন্ত যাইতে হবে, কিন্তু এটাকে যে এক এক করে বাড়াইতে হবে সেই বুদ্ধিটা তার মাথায় নাই। তার মানে আমাকে এখন সেই বুদ্ধিটাও দিয়ে দিতে হবে। আচ্ছা দেখি তো, এক লেখার পর আমি যদি কন্ট্রোল ক্লিক করে এখানে ডাবল ক্লিক করি তাহলে কি হয়? কাজ হয়েছে? তাও হয় না। কি একটা বিপদ, কাজ হচ্ছে না কেন? আগে তো খুব সুন্দর কাজ হচ্ছিল। আচ্ছা, এই কাজটা করার জন্য এক্সেলকে একটু আপনাকে শিক্ষিত করে নিতে হবে। কিভাবে শিক্ষিত করতে হবে? ওকে সামহাও আপনার বুঝাইতে হবে যে আমি এখানে সিরিয়াল নাম্বার চাই, আর সেই সিরিয়াল নাম্বারটা আনার জন্য ওকে একটু একটা প্যাটার্ন ধরাই দিতে হবে। কিরকম? আপনি 1 লিখবেন, 2 লিখবেন, এখন ওর মাঝখানে কিন্তু একটা প্যাটার্ন চলে আসছে যে একের পর যেহেতু 2 লিখছে তার মানে পরেরটা কি হবে? 3 হবে। এটা সে বুঝে ফেলছে। সো এখন যদি আপনি এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করেন, দেখেন হয়ে গেল। তার মানে টানাটানির কোনো দরকার নাই। আবার আমি দেখাই, আমি কিন্তু অলরেডি দুইটা ওয়ে দেখাইছি। একটা হচ্ছে প্রথমটারে কন্ট্রোল ধরে টেনে নেওয়া, এইটা একটা ওয়ে। আর একটা হচ্ছে একের পর 2 লিখবেন, 2 লিখে এই দুইটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন, তাইলে জিনিসটাকে সে পূরণ করে দিবে। তখন তার মাথায় বুদ্ধি আসবে, মানে তখন তার ব্রেন খুলবে, এবং যখন ব্রেন খুলবে সে আপনাকে তখন সিরিয়াল নাম্বারটা বলে দেবে। নাইস, সিরিয়াল নাম্বার বের করা আমাদের হয়ে গেছে। এবার আমরা আমাদের নেক্সট কাজে যাই। নেক্সট কাজে যাওয়ার আগে আমরা কিছু সেলস টার্গেট দেই। যেমন রিয়াদকে আমরা কিছু সেলস টার্গেট দিব। যেমন রিয়াদকে আমরা এমন একটা সেলস টার্গেট দেই যেটা রিয়াদ নিতে পারে, 500 টাকা দিলাম। শাওন স্যারকে একটু বেশি দিলাম, ভালো মানুষ, 750। রিয়াদ সাহেব সিনিয়র মানুষ, উনি খুব ভালো সেল করতে পারবে আশা করি, ওনারে দিলাম 1500। সাবরিনা ম্যাম না, ওনারে দিয়ে হবে না, ওনারে দেই 158 অল্প করে দিলাম। অভিজিৎ পারবে, ওরে দিলাম 980। পিয়াস সাহেবরে দিলাম একটা ভ্যালু। রিফাতরে দিলাম, সোহেলকে দিলাম, মিস্টার অ্যালবার্টকে দিলাম, দুইজনকে সেম দিলাম, সমস্যা নাই। রানা স্যারকে দেই, সিনিয়র মানুষ, ওনারে আমরা একটু বেশি দেই, একটু বেশি দিছি, মাত্র 9000 টাকা। আর যেহেতু আমি তো পারবোই, আমার তো বিশ্বাস আছেই, আমি নিলাম 50, আমি পারি, ব্যাস। তার মানে এই হচ্ছে আমাদের সেলস টার্গেট, এক একজনের সেলস টার্গেট। তার মানে রানা স্যারের নিজস্ব সেলস টার্গেট আছে, আমার নিজস্ব সেলস টার্গেট আছে, রিয়াদের সেলস টার্গেট আছে, সবার সেলস টার্গেট আছে। খুব ভালো। বাট আমি এখন এই সেলস টার্গেট থেকে আসলে কিছু জিনিস উদ্ধার করতে চাই। কি উদ্ধার করতে চাই? সেটা হচ্ছে টোটাল কত টাকার সেল টার্গেট আমি আমার টিমটাকে দিলাম সেটা আমি বের করতে চাই। সো এই টোটালটা বের করার জন্য মনে করেন আমি এটা পাশাপাশি লিখি। তো আমি লিখলাম টোটাল সেলস টার্গেট, টোটাল বের করব, ঠিক আছে? আচ্ছা, সো আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস বলে দিই। এক্সেলে অনেক কিছু আছে যেটা আপনার কোনো ধরনের কসরত ছাড়াই আপনি করতে পারবেন, যেগুলোকে বলা হচ্ছে অটো হবে, সেটা হবে। বাট আমরা আসলে অটোটা শিখতে খুব একটা বেশি আগ্রহী না। আমরা জানতে চাই ভিতরে জিনিসটা কিভাবে কাজ করে, তাই না? কারণ যখন আমরা জানবো ভিতরে জিনিসটা কিভাবে কাজ করতেছে, তখনই কিন্তু আমি যে কোনো ধরনের আউটপুট বের করতে পারবো। আদারওয়াইজ কি আমি কোনো আউটপুট বের করতে পারবো? বলেন, পারবো না। সো আমাকে আগে বুঝতে হবে যে কিভাবে মেইন জিনিসটা কাজ করে। সো আমরা যদি মেইন জিনিসটাকে কাজ করা বুঝতে চাই, প্রথমে আগে আমরা একটু ছোট যোগ বিয়োগ করা শিখবো, তারপরে আমরা এই বড় যোগগুলো করা শিখবো। সো যোগ বিয়োগ করার আগে দুইটা জিনিস আপনাদেরকে মাথায় নিতে হবে। এক্সেলে দুইটা টার্ম খুব বেশি কাজে লাগে। একটাকে বলা হয় ফর্মুলা, যে মূলা না সেই মূলা হচ্ছে ফর্মুলা। আর একটা হচ্ছে ফাংশনস। এইবার আপনাদের বাংলা উচ্চারণ প্রয়োগের পালা। ফর্মুলার বাংলা কি এইটা আমারে বলবে পিয়াস। পিয়াস, জি স্যার। ফর্মুলার বাংলা বলো, ফর্মুলার বাংলা কি? স্যার সূত্র। সূত্র হয় নাই? জি স্যার। হয় নাই? যদি বলে হয় নাই তাহলে কি এটা চেঞ্জ করবেন নাকি সূত্রতেই থাকবেন? না স্যার, এটাই থাকবে। কোন বানেগা কারোর পুত্রের মতন। আপনি কি শিওর? যখন আপনি শিওর তখন চেঞ্জ করে ফেলায়। আপনি কি শিওর? জি স্যার। সূত্র, ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, সূত্র। আর কেউ আছেন যে পিয়াসের সাথে অ্যাড করবেন? আমাদের স্যার কোথায়? রিয়াজ স্যার কোথায়? রিয়াজ স্যার জি জি জি। কিছু অ্যাড করবেন সূত্র বা অন্য কিছু? না, সূত্র বাংলা মনে পড়তেছে না। আর কেউ আছেন যে হচ্ছে স্ব ইচ্ছায় আমাদেরকে সাজেশন দিবেন যে ফর্মুলার বাংলা কি? এই বাংলাগুলো জানা খুব জরুরি। রানা স্যার, ও রানা স্যার কোথায় আপনি? রানা স্যার একটু পরে আসবে, মিউট আনমিউট করে কথা বলবে, সমস্যা নেই।
আচ্ছা, আর কারে জিজ্ঞেস করা যায়? অ্যালবার্ট, মিস্টার অ্যালবার্ট, হ্যাঁ স্যার, বলেন ফর্মুলার বাংলা কি? ফর্মুলা তো সূত্রই স্যার জানি যতদূর। তাহলে আপনি যেহেতু সূত্র জানেন, তাহলে ফাংশনের বাংলা বলেন এবার। ফাংশন আছে স্যার কাইন্ড অফ মানে কোনো কাজ বা অ্যাক্ট বা এরকম কিছু বা কাজ বা অ্যাক্ট, ক্রিয়া এরকম। হ্যাঁ ঠিক আছে। এবার রিফাত এটার সাথে কি অ্যাড করে দেখি। রিফাত, হ্যাঁ রিফাত স্যার একমত। একমত? এটা কি যে বাংলাদেশ সংসদের মতো না পারলে হাজ হয়ে যুক্ত হয়েছে নাকি? না স্যার, এইটাই আমার এটাই আপনার আইডিয়া। ওকে, ঠিক আছে, আমরাও একমত। এবং আমি এই দুইটা জিনিসের সাথে একমত। সেটা হচ্ছে ফর্মুলা মানে হচ্ছে সূত্র, আর ফাংশন মানে হচ্ছে কাজ অথবা অ্যাক্ট। গ্রেট। এবার এই দুইটা জিনিসের হেল্প আমরা কোথায় পাবো? আমি আপনাদেরকে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করি। ফর্মুলা হচ্ছে ছোটবেলায় আমরা বীজগণিত, পাটিগণিতের মধ্যে যে সূত্র লিখতাম, প্রথম সংখ্যার যোগফল আর দ্বিতীয় সংখ্যার যোগফল দুইটা মিলে হলো মোট যোগফল, এইটা হচ্ছে ফর্মুলা। আর ফাংশনটা একটু অন্যরকম। ফাংশনটা কিরকম? ফাংশনের মধ্যে আপনার এইরকম কোনো কিছু লিখতে হবে না, আপনি শুধু সংখ্যাগুলো দিয়ে দিবেন, সে যোগ বিয়োগ করে আপনাকে দিবে, আপনি যেটা চাবেন সেটা দিবে। তার মানে ফর্মুলাটা হচ্ছে হাতে লিখতে হয়, আর ফাংশনটার মধ্যে অলরেডি কাজটা করা আছে, আপনাকে শুধু ইনপুট দিতে হবে। কিরকম? ধান ভাঙার মেশিনের মতো। ধান ভাঙার মেশিনের মধ্যে কি করতে হয়? খালি ধানটা দিয়ে দিতে হয় আর ওই পাশে চাল বের হয়, তাই না? তার মানে হচ্ছে আপনি খালি ধানটা দিয়ে দিবেন, ইনপুট দিয়ে দিবেন, সে আপনাকে আউটপুট বলে দিবে। আর ফর্মুলা হচ্ছে আপনাকে নিজে নিজে করতে হবে। মনে করেন ধান মাড়াই করতে হবে, ধান সেদ্ধ করতে হবে, এরপরে সেখান থেকে চাল বের হবে। সো দুইটা জিনিসের পার্থক্য বোঝার চেষ্টা করেন। ফর্মুলাটা হচ্ছে নিজের হাতে লিখতে হয়, আর ফাংশনটা হচ্ছে বিল্ট ইন, মানে অলরেডি বানানো আছে। তো আজকে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ফর্মুলা, কিভাবে ফর্মুলা লেখে। আপনাদের আজকে প্রথম যে ফর্মুলাটা আমি লেখা শিখাবো সেটা হচ্ছে দুইটি সংখ্যার যোগফলের ফর্মুলা। দুইটা সংখ্যার যোগফল মানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাকে কিভাবে যোগ করতে হয়। এখানে আমি লিখলাম 85, এখানে লিখলাম আমি 25। শাওন স্যার বলেন তো 85 আর 25 যোগ করলে কত হয়? 100। 100? জি ভাই। ঠিক করে বলেন। হ্যাঁ। এই রিয়াজ সাহেব আপনি বলেন। স্যার আপনি কোথায়? 110। 110 হয়। দেখছেন, ছোট্ট একটা যোগ মিস করে দিয়েছেন। 85 আর 25 কোনটা না। সো এই যে দুইটা সংখ্যার যোগফল, এই দুইটা সংখ্যার যোগফল আমি এক্সেল এর হেল্প নিয়ে বের করতে চাই ফর্মুলা দিয়ে। যেহেতু আমি এক্সেল এর হেল্প নিয়ে বের করতে চাই, আমাকে ফর্মুলা লেখা শুরু করতে হবে। আজকের দিনের আপনাদের অন্যতম শিক্ষা হচ্ছে সকল ফর্মুলা শুরু হয় ইকুয়াল সাইন দিয়ে। কোন সাইন দিয়ে? ইকুয়াল। তার মানে সবগুলা ফর্মুলা আপনারা শুরু করবেন কোন সাইন দিয়ে? ইকুয়াল সাইন দিয়ে। ইকুয়াল সাইন না দিলে এক্সেল ততক্ষণে বুঝবে না যে এইটা একটা ফর্মুলা, মানে এইটা একটা সূত্র। যখন আপনি ইকুয়াল সাইন দিলেন তখনই তার মাথায় ঢুকেছে, ও আচ্ছা এটা তো একটা সূত্র, তাহলে ঠিক আছে দেখি তো কি সূত্র লেখে। তা আমরা কি করব? 85 কে যোগ করব 25 এর সাথে। এইবার সাবরিনা ম্যাম আমাদেরকে বলবে এই যে 85 ভ্যালুটা, সাবরিনা ম্যাম নিজেকে আনমিউট করেন, এই 85 ভ্যালুটা যে সেলের মধ্যে আছে সেই সেলটার নাম কি? ম্যাডাম আপনি কি আছেন নাকি চলে গেছেন? ম্যাডাম মনে হয় ব্যস্ত। আচ্ছা সাবরিনা ম্যাম বাদ, অ্যালবার্টের পালা। অ্যালবার্ট স্যার বলেন। এই চলে আসছে অ্যালবার্ট স্যার, আপনি থামেন। হ্যাঁ ম্যাডাম বলেন, কি নাম? 85 যেটার মধ্যে সেটা হচ্ছে D16। D16, তাহলে আমরা লিখবো D16 লিখলাম। এটার সাথে আমরা যোগ করব হচ্ছে 25। সাবরিনা ম্যাম 25 কোন সেলে আছে? হচ্ছে E16। E16 আমরা এখানে লিখবো E16। আপনাদের জীবনের প্রথম ফর্মুলা আপনারা এক্সেলে লিখে ফেলছেন। এটা লেখার পর কিচ্ছু না, খালি এন্টার দিবেন। দেখেন তো কত আসছে? 110। মাশাআল্লাহ। এবং আরো মজার বিষয় হচ্ছে এখন যদি আপনি এখানে ভ্যালু চেঞ্জও করেন কোনো সমস্যা নাই। কত আসছে? 630। আপনি যদি এখানে চেঞ্জ করেন দুইটারে যোগ করলে কত আসে? 1090। তার মানে একবার ফর্মুলা লিখলে এইখানে আপনি যাই লিখবেন সেটার উপর বেস করে সেখানে যোগ করতে পারেন। সো এই সেলটার পিছনে কি ফর্মুলা আছে সেটা যদি আপনারা দেখতে চান, হয় আপনারা এই যে এইখানে ফর্মুলা বার এসে ক্লিক করবেন, অথবা আপনারা ক্লিক করবেন এইটার উপরে ডাবল ক্লিক, তাহলে আপনারা ফর্মুলা দেখতে পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই ফর্মুলাটা তো হাতে লিখলাম, বাট না আমি এবার হাতে লিখতে চাই না। আমি চাই আরো কোনো ওয়ে আছে কিনা। হ্যাঁ আরো ওয়ে আছে। ইকুয়াল সাইন দিবেন, দেওয়ার পর হাতে কোনো কিছু লিখবেন না, শুধু এটার উপরে যে একটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সে সেলের নামটা এখানে নিয়ে আসছে D16। এরপরে প্লাস সাইন দিবেন, প্লাস সাইন দেওয়ার পরে আবার এখানে ক্লিক করবেন, কত আসছে? E16। এবার এন্টার মারেন, সেম জিনিস। তার মানে ফর্মুলা লেখা ইজ ভেরি ইজি। ফর্মুলা শুরু করতে হয় কি দিয়ে? অভিজিৎ, অভিজিৎ আসো? অভিজিৎ। হ্যাঁ স্যার আসি স্যার। ফর্মুলা কি দিয়ে শুরু করে বলো? স্যার ফর্মুলা
এই যে আটকে গেছে। ফর্মুলা কি দিয়ে শুরু করে? কই ছিল তুমি? হ্যাঁ, রানা স্যার আছেন? রানা স্যার নাই? জি স্যার আছে। স্যার ফর্মুলা কি দিয়ে শুরু করে বলেন? ডিস্টার্ব দিচ্ছে, মানে আমি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, স্যার ফর্মুলা কি দেখছিলেন? কি দিয়ে শুরু করছি আমরা? না স্যার, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা অন্য জিজ্ঞেস করি পিয়াসে। পিয়াস ফর্মুলা কি দিয়ে শুরু করে? স্যার ইকুয়াল দিয়ে। ইকুয়াল দিয়ে, ইয়েস। প্রত্যেকটা ফর্মুলা আমরা ইকুয়াল দিয়ে শুরু করব। এখন বলেন তো, এইখানে যদি আমি তিনটা সংখ্যার যোগফল চাইতাম, তখন এইটাকে আমার অ্যাড করে নিতে হইতো না? তাহলে এখানে এসে ফর্মুলাটা একটু চেঞ্জ করতে হইতো, দুইটা সংখ্যা আবার প্লাস দিয়ে আবার তৃতীয়টাও দেখায় দিতে হইতো। এবং এক্সেল কিন্তু একটা মজার কাজ করে, সে প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা কালার করে দিয়েছে, দেখছেন আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে এটাকে পার্পল কালার করছে, এটাকে রেড কালার করছে, এটাকে ব্লু কালার করছে, মানে কোনটার সাথে কোনটা আসতেছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে, ভিজুয়ালাইজেশন। গুড। সো তিনটা সংখ্যার যোগ করলে দাঁড়ায় 1155। ব্যাস, শিক্ষা আমার পেয়ে গেছি, এবার আমরা কাজ করার পালা। সো শিক্ষা শেষ। এবার আমি এখানে কি করব, আমার যে টোটাল টার্গেটটা সেটা আমি আনবো। তো আমি যদি আমার টোটাল টার্গেটটা এখানে আনতে চাই, আমাকে ফর্মুলা লিখতে হবে। কি ফর্মুলা? এইটার সাথে যোগ করবেন এইটা, এইটার সাথে যোগ করবেন না, ওইটার সাথে তো যোগ করার দরকার নেই, এটা তো C1। আমরা আবার লিখি, এইটার সাথে যোগ করবেন এইটা, সেটার সাথে যোগ করবেন এইটা। দেখেন সবগুলারে ধরে দিচ্ছি একটা একটা করে। এটার সাথে যোগ করবেন এইটা। এমনকি এরকম করে আপনি প্রত্যেকটা 10টা লিখে দিবেন এরকম। চিন্তা করেন তো 100 এন্ট্রি থাকলে কি হবে অবস্থা। তাও আমি লিখি, দেখি কাজ করে কিনা। লিখলাম, এন্টার দিলাম, আসছে টোটাল। টোটাল কত আসছে আমাদের? 15,986। এবং আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমার টার্গেট যদি আমি বাড়ায় এখন 50 থেকে 60 করে দিই, মানে যদি 10 বাড়ায় দেই, দেখেন এখানে 10 বাড়ছে। তার মানে এই ইনপুট গুলার মধ্যে যে কোনো একটা ফিল্ড আপনি চেঞ্জ করলেই এখানে ডাটা চেঞ্জ হবে। যেমন রানা স্যারের টার্গেট আমি 8000 করে দিলাম, চেঞ্জ হয়েছে। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে এইরকম করে 10টা লেখা তো ইম্পসিবল, কারণ এরকম করে যদি আমি 10টা লিখতে যাই তাহলে তো আমার একদিন চলে যাবে। এখানে তো 10টা, 100 হইলে তখন 100টা লিখতে হবে। তো এইখান থেকে আমাদেরকে বাঁচাবে হচ্ছে আমাদের নেক্সট ভদ্রলোক, যে ভদ্রলোকের নাম কি? ফাংশন। ওয়াও, ইটস আ গ্রেট থিং known as function. সো আমরা একটা ফাংশন ব্যবহার করব, এবং আজকে আপনাদের প্রথম ফাংশন আমি লেখা শিখাবো, ঠিক আছে? আর তখন আমি একটা দায়িত্ব দিব হচ্ছে আমাদের রিয়াদকে। রিয়াদ শুনতেছো? হ্যাঁ স্যার। তুমি একটা এক্সেল শিট বানাবা, সেই এক্সেল শিটের মধ্যে আমরা প্রত্যেকদিন যে যে ফাংশনগুলোকে ইউজ করব সেগুলা লিস্ট রাখবা। আমি তোমাকে জিজ্ঞেস করলেই যাতে তুমি বলতে পারো কোন কোন ফাংশন আমরা শিখছি। ঠিক আছে। এক্সেল শিটের মধ্যে লিখে রাখবা ডে 1, ডে 1 এ আমরা কি কি ফাংশন শিখলাম, ডে 2, এরকম করে আস্তে আস্তে আগাবে, ঠিক আছে রিয়াদ? ঠিক আছে স্যার। এটার মানে হচ্ছে তোমাকে প্রত্যেকদিন ক্লাসে আসতে হবে, নাইলে তুমি মিস যাবে। ওকে, তো এবার আমরা ফাংশন লেখা শিখবো। সো এই যে যোগের কাজটা, এই যোগের কাজটাই আমরা একটা সিম্পল ফাংশনের মাধ্যমে করতে পারি। আচ্ছা, সো আমি পুরোটাকে ডিলিট করে দেই আপনাদের সুবিধার্থে। পুরোটাকে ধরে আমি ডিলিট করে দিলাম, মানে কোনো ধরনের কিছু হিসাব নিকাশ নাই। ফাংশন হোক অথবা ফর্মুলা, শুরু করতে হবে কি দিয়ে? ইকুয়াল সাইন। ইকুয়াল সাইনের কোনো মানে ছাড় নাই, সবগুলোরই ইকুয়াল সাইন দিতে হবে। সো আমরা এখানে কি করতে চাই বলেন তো? যোগ করতে চাই। যোগ করার জন্য এক্সেলে যে ফাংশনটা আছে সেটা আজকে আমরা ইউজ করব, বাট তার আগে আমরা দেখব ফাংশনগুলোর নাম কি রকম হয়। কথার কথা, এক্সেলে যদি আমার নামে একটা ফাংশন থাকতো সোহান, তাহলে সেটার নামটা হয়তো এরকম, অল ক্যাপিটাল, সবগুলো বড় হাতের। খেয়াল করছেন? এস ও বড়, এইচ ও বড়, ও বড়, সবগুলো বড় হাতের। এমন না যে এটা ছোট হাতের লিখলে কাজ করবে না, ছোট হাতের লিখলেও কাজ করবে, কিন্তু আমাদের তো কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুনে বলছে যে ফাংশনের নামগুলো সবসময় হবে বড় হাতের, অল ক্যাপিটাল। আচ্ছা, এবং ফাংশনগুলা একটা ব্র্যাকেট দ্বারা আবৃত থাকবে। এই ব্র্যাকেটের এই জায়গায় দিবেন আপনি ইনপুট। কি দিবেন? ইনপুট। আমি বলছিলাম না, আমি আপনাদেরকে ইনপুট গুলা দেখাই দিতে হবে। তো এই ব্র্যাকেটের মাঝখানে জাস্ট ইনপুট দিবেন, বাকি কাজ সে করে ফেলবে। আমরা আমাদের প্রথম ফাংশনটা আজকে শিখবো। যোগ করার জন্য এক্সেলে যে ফাংশনটা अवेलेबल আছে তার নাম হচ্ছে সাম। সাম। আজকের দিনের প্রথম ফাংশন সাম ফাংশন। সাম কথাটার মানে হচ্ছে যোগ করা, তার মানে আমি যোগ করতে চাই, তাই না? ফাইন, ঠিক আছে, যোগ করব। তাহলে কিভাবে যোগ করব? এখানে এসে লিখবো SUM। দেখেন আমি লেখা শুরু করার সাথে সাথেই এক্সেল আমাকে কিন্তু অনেকগুলা কি দিতেছে, সাজেশনস দিতেছে। এখানে অনেক কিছু আছে, বাট আপনার এত কিছু নিয়ে টেনশন করা দরকার নেই। আপনি ফোকাস করবেন কোনটায়? সামে।
তো আপনি যদি পুরোটা লিখতেও না চান, একটা শর্টকাট উপায় আছে। এইখানে এসে আপনি ট্যাব ক্লিক করতে পারেন। ট্যাব দেখেন, আমি যদি ট্যাবে ক্লিক করি বাকিটা সে লিখে দিচ্ছে। দেখছেন, আমি কিন্তু পুরোটা লিখিও নাই। আমি মনে করেন শুধু লিখলাম এসইউ লেখার পর সামের কাছে এসে আমি ট্যাব ক্লিক করলাম, সে বাকিটা আমাকে লিখে দিচ্ছে যে তুমি নিশ্চয়ই সাম ফাংশন ইউজ করতে চাচ্ছ। এরপরে দেখেন ব্র্যাকেট শুরু হইলো। ব্র্যাকেট শুরু হয়ে এখানে কি লিখছে, তোমার প্রথম নাম্বারটা দাও। তা আমাদের প্রথম নাম্বার কোনটা? 500। প্রথমটা দিলাম। বলছে প্রথম নাম্বার দেওয়ার পর একটা কমা দিয়ে এটাকে আলাদা করে দাও। কমা, আগে আমরা দিতাম যোগ, এখন আর কোনো যোগ না, কমা দিলাম। এবার বলছে নাম্বার 2 দাও। নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7, 20। তারপরে বলতেছি নাম্বার 7, 8, এই দিলাম 9, এই দিলাম 10। তো বলেন তো ঘুরে ফিরে কি একই প্রবলেম রয়ে গেল না? প্রত্যেকটারে আমার ধরে ধরে দেখাই দিতে হইতেছে। কিন্তু দেখেন এটা কাজ করে কিনা সেটা আমরা দেখি। এবার সবকিছু দেওয়া হয়ে গেলে ব্র্যাকেট ক্লোজ করেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেন। দেখেন তো যোগফল আসছে। কিন্তু আমার কথা হচ্ছে স্যার এইভাবে করে যদি নাম্বার দেই তাহলে তো একই কথা হইলো। হ্যাঁ, একই কথা হইলো। সো না, এইভাবে করে আমরা দিব না। কিভাবে দিব? একটা চমৎকার শর্টকাট আছে। লিখবেন সাম লেখার পর যাদেরকে আপনি যোগ করতে চান জাস্ট তাদেরকে ধরে A to Z সিলেক্ট করে দিবেন। দেখেন, এবং দেখেন তো যখন আমি এটা দিলাম তখন এখানে কি আসছে, C2 : C12। এই কথাটার মানে হচ্ছে C2 থেকে C12 পর্যন্ত যোগ করো। দেখেন এটা কি C2 আর লাস্টেরটা কি C12। এবার যদি আপনি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারেন, সেম কাজ। ওয়াও, দেখছেন কাজ আমার সহজ হয়ে গেল। এটাই আমি চাচ্ছিলাম, যে আমি চাই যে এক ক্লিকে জিনিসটা হবে, এত ঝামেলা আমি করতে পারবো না। ফাইন, বুঝতে পারছেন? টু গুড। টোটাল সাম আমরা বের করলাম। রিয়াদ, তুমি ফাংশনের লিস্টে লেখো সাম ফাংশন। আজকে দিনের আমাদের প্রথম ফাংশন, এই ফাংশনের নাম হচ্ছে সাম ফাংশন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। এইবার আপনারা একটু বলেন তো এইখানে টোটাল কয়জন এমপ্লয়ি আছে? দেখে বলেন তো কয়জন এমপ্লয়ি আছে? 11 জন। 11 জন। আমি টোটাল 11 জন এমপ্লয়ি দেখতে পারতেছি। সো এই টোটাল এমপ্লয়ের মধ্যে কাকে আমি সর্বোচ্চ টার্গেট দিছি? কাকে সর্বোচ্চ টার্গেট দিছি বলেন তো? রানা স্যার। রানা স্যার। কত টার্গেট দিছি রানা স্যারকে? 8000 টাকা। আচ্ছা, এইটা আপনার বাইর করার দরকার পড়তে পারে না যে আমার এমপ্লয়ীদের মধ্যে এই মে মাসে সবথেকে বেশি টার্গেট নিয়ে কত টাকার কাজ চলতেছে? এটা কিন্তু আমার বার করার দরকার পড়তে পারে। তার মানে আমি এখন যেটা আপনাদেরকে বাইর করে দেখাবো সেটা হচ্ছে ম্যাক্সিমাম সেলস টার্গেট। দেখেন এইগুলার কিন্তু প্রত্যেকটার ইউজ আছে, এগুলা কিন্তু প্রত্যেকটা জিনিস কাজে লাগবে এবং এগুলা কিন্তু আমরা আবার রিপিট করব আমাদের বিভিন্ন কাজ করতে চাই। তো আমরা ম্যাক্সিমাম সেল টার্গেট বের করব কোত্থেকে? এইখান থেকে। তো এখান থেকে যদি আমরা ম্যাক্সিমাম সেল টার্গেট বের করতে চাই, যে কোনো ডাটার মধ্যে থেকে ম্যাক্সিমাম ডাটা বাইর করার জন্য একটা ফাংশন আছে। সেই ফাংশনের নাম কি হতে পারে বলেন তো? ম্যাক্স ফাংশন। এই ম্যাক্স ফাংশনের কাজ হচ্ছে কে আপনাকে এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু বলে দিবে। দেখি বলতে পারে কিনা। তার মানে কোনখান থেকে কোন পর্যন্ত? C2 থেকে শুরু করে কোন পর্যন্ত? C12 পর্যন্ত। তো সেটা আমাকে বলে দিতে হবে। সো আসেন আমি বলে দেই। ব্র্যাকেটটা শুরু করেন C2 থেকে শুরু করে C12। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারেন। দেখেন তো কত আসছে? 8000। এবার যদি বিশ্বাস না হয় আমরা একটা কাজ করতে পারি, রানা স্যার একটু কমায় দেই, 8 দেই। এখন হাইয়েস্ট ভ্যালু কত আসছে? 1500। কেন 1500 আসছে? কারণ রিয়াজ স্যারের হাইয়েস্ট টার্গেট হচ্ছে 1500। তার মানে অল আর ডাইনামিক। তার মানে আমি এখানে 8000ই রাখি রানা স্যারকে। হইলো। এবার আপনারা বুদ্ধি খাটাবেন এবং অ্যানসার দিবেন। এই অ্যানসারটা দিবে হচ্ছে আমাদের রিয়াজ স্যার। রিয়াজ স্যার আছেন? ও রিয়াজ স্যার মিউট করে রাখছেন। রিয়াজ স্যার হয়তো কোনো বাসার কাজ করতেছেন। আনমিউট করা আছে দেখতেছি আমি। পিয়াস, এই পিয়াস। জি স্যার। বলো তো ম্যাক্সিমাম বাইর করার জন্য যদি ম্যাক্স ফাংশন থাকে, মিনিমাম বাইর করার জন্য কি ফাংশন আছে? স্যার তাহলে মিন হবে, MIN। বাহ, ভালো শিখছো তো। দেখি তো মিনিমাম। এই রিয়াদ তুমি বসে রইছো কেন? ফাংশনের নাম লিখছো? জি স্যার, দুটো লেখা শেষ। কি কি লিখছো বলো? সাম আর ম্যাক্স। ম্যাক্স। এখন একটা লেখো। প্রচুর ফাংশন শিখবো আমরা। এই যে ফাংশনটা, এই ফাংশনটার নাম হচ্ছে মিন। মিন মানে হচ্ছে মিনিমাম। তার মানে এই ফাংশনটার মধ্যে যদি আপনি এই পুরো ডাটাটাকে দিয়ে দেন, দিয়ে যদি একটা সিম্পল ফাংশনটা ক্লোজ করে এন্টার মারেন, কত চলে আসছে?
তার মানে আমার মিনিমাম টার্গেট হচ্ছে আমার, যেটা আমি নিছি 60। যদি এটা 70 করে দেই 70, দ্যাটস ইট। তার মানে আমরা তৃতীয় ফাংশন শিখলাম আজকের দিনে, সেটা হচ্ছে গিয়ে মিনিমাম, which is too good। আমরা অনেক কিছু শিখে ফেলতেছি। এইবার মিনিমাম বাইর করলাম, ম্যাক্সিমাম বাইর করলাম, খুব ভালো কথা। আপনারা বলেন তো এই তিনটা ফাংশনকে কাজে লাগায়া কোনোভাবে এইটা কি বাইর করা সম্ভব যে আমার টোটাল এমপ্লয়ি কত? দেখি কার মাথায় কত বুদ্ধি আছে। জি স্যার সম্ভব। টোটাল এমপ্লয়ি কত, এটাকে এই তিনটা ফাংশনের যে কোনো একটাকে ইউজ করে বাইর করা সম্ভব কিনা? জি স্যার। কিভাবে পিয়াস বলো? স্যার এই টোটাল এমপ্লয়ি হচ্ছে স্যার ম্যাক্স দিয়ে বের করা সম্ভব। কিভাবে বের করবা ম্যাক্স দিয়া? স্যার ইকুয়াল দিয়া হচ্ছে এই স্যার এখন আমি Equal দিব। ফাংশনটা বলতে পারতেছি না, এমনিতে হ্যাঁ এমনিতে বলতে- ম্যাক্স বললাম, তারপরে কি করবা? টোটাল তারপর এমপ্লয়ি কত আছে? স্যার হচ্ছে এই A2 থেকে হচ্ছে A12 পর্যন্ত হচ্ছে দিলে টোটাল বের মানে হয়ে যাবে। পিয়াস যেটা বলতে চাচ্ছে, সিরিয়াল নাম্বার যেটা সবথেকে ম্যাক্সিমাম সেটাই কি আপনার এমপ্লয়ি পরিমাণ না? একটু বুদ্ধি খাটান জি তো। স্যার। 11 পর্যন্ত যদি সিরিয়াল হয় তাহলে আপনার এমপ্লয়ি আছে কয়জন? 11 জন। 11 জন। দেখছেন কি বুদ্ধি, চমৎকার বুদ্ধি। তার মানে আপনি জাস্ট কি করবেন, ম্যাক্সে টান দিয়ে দিবেন 11 জন, হয়ে গেল। তার মানে আমরা টোটাল এমপ্লয়ি বের করলাম একটা ফাংশনের মাধ্যমে। কোন ফাংশনের মাধ্যমে? ইউজ অফ ম্যাথ ফাংশন। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, টোটাল এমপ্লয়িকে বের করার জন্য ফাংশন আছে আলাদা। সো আমরা একটু সেটা এখন দেখব। আমরা চাচ্ছি এইখানে কয়জন এমপ্লয়ি আছে সেটাকে সে গণনা করুক। গণনা করার ইংরেজি হচ্ছে কাউন্ট করা। তার মানে এক্সেলে একটা ফাংশন আছে যে ফাংশনটার নাম হচ্ছে কাউন্ট ফাংশন। ওয়াও। তার মানে এখন যদি আপনি এই পুরো জিনিসটাকে ধরে এখানে দিয়ে দেন, এন্টার মারেন, কত দেখাচ্ছে? 11। রিয়াদ লেখো চতুর্থ ফাংশন। চতুর্থ ফাংশনের নাম হচ্ছে কাউন্ট। কাউন্ট। 4টা ফাংশন আমরা শিখে ফেলছি, মাশাআল্লাহ। তার আগে আমরা দেখি যে এই যে আজকে যতটুকু কাজ করলাম, অল্প কাজটুকু, এইটুকুকে সেভ কেমনে করে। সেভিংটা আপনাদেরকে আমি শিখাই দিই। ফাইলে যাবেন, সেভ অ্যাজ আছে, সেভ অ্যাজে ক্লিক করবেন, মাই কম্পিউটার সিলেক্ট করবেন, যেহেতু কম্পিউটার সিলেক্ট করতে চান। ব্রাউজ দিবেন, ব্রাউজ দিয়ে চলে আসবেন হচ্ছে আমাদের ডেস্কটপে। ডেস্কটপে এসে এখানে এসে যা নাম দিতে মন চায় সেই নামে সেভ করবেন। যেহেতু আজকে আমাদের ক্লাস 1 ছিল, আমরা নাম দিলাম ক্লাস 1। ক্লাস 1-এ কিন্তু আমরা অনেক স্লোলি আগাইছি। কেন? কারণ আমরা বেসিক গুলো নিয়ে কথা বলছি। পরবর্তী ক্লাসে কিন্তু আপনাকে আমি শিখাবো না সেল কাকে বলে, সেলের নাম কি, এগুলো কিন্তু ধামধুম করে ফেলবো আমরা, ঠিক আছে? তো আমরা এটাকে সেভ করলাম, মাশাআল্লাহ খুব সুন্দর সেভ হয়েছে। তার মানে আমার ক্লাস 1 ফাইলটা আমার ডেস্কটপে সেভ হয়ে আছে।